বা চিটং এর বাইরে আছে তাদেরকে সামহাও চলে আসতে হবে, কারণ আলাদাভাবে আবার পরীক্ষা অ্যারেঞ্জ করাটা এটা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে যাবে, এবং আমরা এখন যে সুযোগটা পাই সেটাকে কাজে লাগাতে হবে। এই জন্য তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা বলবা যে স্পেশালি যারা নর্থ বেঙ্গলের দিকে আছে তাদেরকে একটু বলবা তারা যেন সামহাও চলে আসার মতো সমস্ত মানে ব্যবস্থাপত্র নিয়ে নেয়, যাতে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে ফেলতে পারে। তো আশা করি তোমাদের এমনি বাকি কোর্সগুলো সম্পর্কে আমি এমনি খবরাখবর নিছি। প্রোগ্রেস খুব একটা যে হয়েছে তা না, তবে কোর্সগুলো স্টার্ট হয়েছে ইকোনমিক্সটা ছাড়া। তো আমরা সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কোর্সের প্রোগ্রেস আসলে 10%, 15% এর বেশি না। তো তোমরা হয়তো বা কোর্স আপাতত এখন হয়তো বন্ধ হয়ে যাবে সম্ভবত, কারণ তোমাদের 20 তারিখে যেহেতু পরীক্ষা, আজকে হচ্ছে 10 তারিখ, হাতে আর হয়তো বা 10 দিনের মতো আছে। এর মধ্যে তোমাদের নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন গুলো নেওয়ার ব্যাপার আছে, তো সেগুলো তোমরা নিবা, অসুবিধা হবে না। আমরা দরকার হলে টিচারদেরকে বলে তোমরা ক্লাসগুলোকে এখন আপাতত অফ রাখবো আর কি, আনটিল আনটিল ইয়ে পর্যন্ত, অ্যাটলিস্ট জুলাইয়ের 6 তারিখ পর্যন্ত অন্তত রাখবো আর কি। তারপরে আবার ক্লাস স্টার্ট করতে পারো, সমস্যার কিছু নাই। আর ভাইভা তো হবে 12, 11 আর 12, তো সেটার জন্য এত সমস্যা না, ওইটার সাথে ক্লাস থাকলে কোনো সমস্যা হবে না। স্যার আপনাকে আমাদের কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, we have something to tell you. About what? Regarding what? কি ব্যাপারে Sir, বলো? about the examination date. About the examination date. এটা তো আমি বললামই, এটা তো আমি এখন বললাম। এক্সামিনেশন ডেট আছে 20 তারিখে, 23 তারিখে, 28 তারিখে, জুলাইয়ের 1 তারিখে আর 6 তারিখে। এটা তো আমি এখনই বললাম, হয়তো তুমি পরে জয়েন করছো, আমি ঠিক জানি না। স্যার এই বিষয়ে না, আসলে এক্সামিনেশন ডেটটা এত কাছাকাছি এসে দেওয়া হলো, সো আমাদের অনেক ফ্রেন্ডরা সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো তারা অনেকেই মেসে থাকে, বেশিরভাগই মেসে থাকে। অনেকে এই করোনাকালীন সময়ে বাসা ছেড়ে দিয়েছিল, তারা এখন আবার যদি চিটাগং ব্যাক করে তাদের বাসা খুঁজে পেতে বা এরকম বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হবে। তো আর একটু সময় যদি আমরা পেতাম তাহলে আমরা এই বিষয়টা গুছিয়ে নিতে পারতাম আর কি। এখন আমাদের পক্ষে এর বাইরে আর কিভাবে আমরা ডেট দিব? আমরা অলরেডি যে ডেটটা বের করছি, এই ডেটগুলো শুধুমাত্র এই কারণেই দেওয়া হয়েছে যে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনও রাজি আছে যে পরীক্ষাগুলো নিবেন। করোনা পরিস্থিতিও আপাতত কিছুটা আমাদের এখানে কন্ট্রোলের ভেতরে আছে। তো এখন আমরা যদি পরবর্তীতে তোমরা কত দিনের মধ্যে ডেট চাও? 1 মাস আগে তো আর ডেট বলা সম্ভব না। হ্যাঁ, আমরা তো ডেটটা বলেছি ইনফ্যাক্ট আরো মিনিমাম 2 দিন আগে। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা কিন্তু হাতে মোটামুটি 12টা দিন রেখেই, আমি 8 তারিখে কিন্তু জানাইছিলাম, আবার গতকালকেও জানাইছি, তো আমরা কিন্তু হাতে 12টা দিন রেখেই বলার চেষ্টা করছি। এই 12 দিন আমার মনে হয়। হ্যাঁ বলো। স্যার আমরা যদি আর 5 থেকে 7টা দিন টাইম পাই আর কি। আসলে আমরা এক্সাম দিতে ইচ্ছুক স্যার, অনেকদিন পর বা 1.5 বছর পর আমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ যে আমরা পরীক্ষা দিতে পারবো, আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক স্যার। বাট আমরা যদি আর 5 থেকে 7টা দিন টাইম পাই তাহলে এটা আমাদের জন্য ভালো হয় স্যার। ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে 11 তারিখে, সেটাও মাথায় রাখতে হবে। এর আগেই আমাদেরকে এক্সাম গুলো শেষ করতে হবে, এবং তোমাদের ভাইভার লাস্ট ডেট হচ্ছে 12 তারিখে। দ্যাট ইজ, আমরা যদি ইউনিভার্সিটি এখন তোমাদের এই এক্সাম গুলো পিছাই, তাহলে আলটিমেটলি যেটা হবে যে সেটা কোরবানের পরে পড়বে। হ্যাঁ, তো সেটা তোমাদের জন্য ভালো হবে না স্যার। আমরা আমরা যারা বাইরে থাকি স্যার, তারা প্রায় তো আমরা সবগুলোই বাসা ছেড়ে দিয়েছি। এখন আমরা ওখানে যাব, নতুন বাসা খুঁজতে একটা কষ্ট স্যার। শিফট করে একটা পরীক্ষার প্রিপারেশনে নিব না, আমরা বাসা খুঁজবো স্যার। অনেক আমাদের কষ্ট হয়ে যাবে স্যার যদি 20 তারিখে পরীক্ষা হয়ে যায়। আরেকটা কথা কি স্যার, আমরা ফার্স্ট পরীক্ষা হিসাবে একটা আতঙ্ক ফিল অনুভব করতেছি, যে একটু টেন্স ওভারঅল। না, এভাবে তার ডেট এখন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ডেট অলরেডি আমরা পাঠাই দিছি ডিন অফিসে, কন্ট্রোলার অফিসে। এখন নতুন ডেট দেওয়াটা তো এটা ইম্পসিবল।
আর যদি নতুন ডেট দিতে হয় তোমাদের, এটা তো একেবারে অগাস্ট মাসের আগে নেওয়া যাবে না, কারণ আমাদের মাঝখান দিয়ে আবার ইয়ে আছে, অ্যাডমিশন টেস্ট আছে। তো সব বিষয়গুলোকে মাথায় রাখতে হবে ভাই, কিছু করার নাই। তো এখন তোমাদের বাসা বাড়ি খুঁজতে গেলে তো খুঁজতে হবে, অল্টারনেটিভ তো নাই। এখন তোমরা একসাথে যারা যারা বাইরের থেকে আসবা তারা একসাথে মিলে কোনোভাবে কোথাও থাকার স্যার চেষ্টা করতে অনেক হবে। বাসায় দেখা যাচ্ছে মাসের, এটা তো মাসের মাঝখানে হয়ে যাচ্ছে স্যার, তো বাসা খোঁজাটা অনেকটা টাফ হয়ে যাবে স্যার। মাসের মাঝখানে তো বাসা খালিও পাওয়া যাবে না। না না, আমি এত লম্বা কথা তো দরকার নেই, আমি বুঝতে পারছি তোমাদের কথা। তাহলে পরীক্ষা আমরা স্টপ করে দিই ফার্স্ট সেমিস্টারটা নেওয়া সম্ভব না এই মুহূর্তে, কারণ এখন নিতে গেলে আর আমরা এখন যদি না নিতে পারি, আমরা আগামী 2 মাসে নিতে পারবো না কি এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে তোমরা ওয়েট করতে থাকো, অসুবিধা নাই, আমরা অন্য ব্যাচের পরীক্ষাগুলো নিয়ে ফেলি। হ্যাঁ, সেটা তোমরা যদি ওভাবে মনে করো, আমাকে এটা অবশ্যই এটা রোববারের মধ্যে আমাকে করতে হবে। আমি রোববারের মধ্যে পরীক্ষার সমস্ত ডেট গুলো স্টপ করে দিব ফার্স্ট সেমিস্টারের। তাহলে স্টপ করে দিয়ে এখন কবে ডেট হবে সেটা আর বলতে পারবো না, ওইটার জন্য পরে দিয়ে ব্লেম করা যাবে না, এখন সেটা সম্ভব না। ঠিক আছে স্যার, আমাদের কষ্ট করে একটু ম্যানেজ করতে হবে আর কি। এটা তোমাদের না, খালি এটা সব সব ব্যাচেরই একই জি ব্যাপার স্যার, জি হবে। স্যার, বুঝতে পারছি স্যার। এটা না হলে তো প্রত্যেকটা ব্যাচে এই প্রবলেমটা থাকবে। আমাদের এখানে যারা পড়ে তাদের অনেকেই কিন্তু নর্থ বেঙ্গলের থেকে আসে, চিটং এর বাইরে ঢাকা আছে, সিলেটের ছেলেমেয়েরা আছে, হ্যাঁ, তারপর ওই দিক থেকে রাজশাহীর ছেলেমেয়েরা আছে, যশোর, কুষ্টিয়া এইসব জায়গা, কিশোরগঞ্জ এইসব জায়গা ছেলেমেয়েরা আছে, সেটা তো আমরা জানি। কিন্তু এখন আমাদের তো হল দিতে পারতেছি না, আমরা হল দিতে পারবো না। হল এখনো খোলার কোনো অনুমতি হয় নাই। হল দিলে তো পরীক্ষাই হবে না। হল খুলতে বললে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাধা দিবে, তো সেটাও সমস্যা আছে। হল ছাড়াই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন তোমরা যেমনে পারো সেটা করতে হবে, আমি জানি না সেটা কিভাবে তোমরা করবা। তোমরা যারা যারা বাইরে থেকে আসবা তারা একসাথে জোটবদ্ধ হয়ে একত্রে হয়তো বা কোনো একটা বাসা নাও, বা আপাতত তোমাদের চিটং এ যদি কারো আত্মীয় স্বজন থাকে তাহলে সেভাবে সেখান থেকে আপাতত অন্তত স্টার্টিং এ পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। বাই দিস টাইম হয়তো বা কোনো রকমের বাসা টাসা এরকম খুঁজে নেওয়ার চেষ্টা করবা, বা মেস টেস্ট যদি এরকম পাওয়া যায় হয়তো সেটাও আপাতত চিন্তা করবা। এখন এই মুহূর্তে আমরা যদি একেবারে তোমাদের এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা সম্পূর্ণভাবে পরীক্ষাটাকে স্থগিত করে দেই, তাইলে সেই পরীক্ষাটা অনেস্টলি স্পিকিং আমি কবে নিতে পারবো এটার কোনো এক্স্যাক্টলি গ্যারান্টি দিতে পারবো না। কারণ আমাদের জুলাইয়ের 11 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কথা আছে কোরবানের ঈদকে কেন্দ্র করে। আবার কোরবানের ঈদের পর আমাদের পরীক্ষা শুরু হবে, কি বলে অ্যাডমিশন টেস্টের ব্যাপার আছে। তো সবকিছু মিলে আসলে আমরা একটু মানে ডাইলেমার মধ্যে থাকবো যে আমরা আসলে কবে পরীক্ষা নিতে পারবো। আর পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টে আরো বেশ কিছু সেমিস্টার আছে যাদের পরীক্ষা আমরা এখন নিতে পারছি না, মানে আমাদের ইচ্ছা থাকলেও নিতে পারছি না। যেমন থার্ড সেমিস্টারে পরীক্ষা রুটিন দিয়েছি, ওদের পরীক্ষা আবার বাদ দিতে হয়েছে। ওদের পরীক্ষা রুটিন ছিল 22 তারিখ থেকে, ওদের পরীক্ষা ক্যান্সেলই করতে হয়েছে, হ্যাঁ, এটা বিভিন্ন জটিলতার কারণে। আলটিমেটলি থার্ড সেমিস্টার পরীক্ষাটাও এক ধরনের আনসার্টেন হয়ে গেল। তো এখন এরকম সিচুয়েশনে আনসার্টেন হয়ে গেলে তোমাদের তো এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারেই রয়ে গেছো, তোমরা ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টারে রয়ে গেছো। এখন এই অবস্থায় যদি বেশি ডিলে হয়, তোমাদের তো শিক্ষা জীবনের একটা অলরেডি অনেকটুকু সময় চলে গেছে, বাকিগুলোও কিন্তু চলে যাবে। আমার মনে হয় বিষয়টাকে তোমরা এইভাবে দেখো এবং ট্রাই টু ম্যানেজ দ্য আনটুয়ার্ডনেস ইন আ গ্রুপ, অ্যাজ আ টিম, সেভাবে ম্যানেজ করার চেষ্টা করো। এছাড়া তো আমি আর কোনো বিকল্প পাচ্ছি না। হ্যাঁ, আর একটা জিনিস যে তোমরা এখন প্রিপারেশনের সময় দাও। হ্যাঁ, এখন এই যে আমরা আজকে সেকেন্ড সেমিস্টারে ক্লাস করব, প্রয়োজন বোধে দরকার নেই। আমরা হয়তো আজকে বসছি, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা এমনি জাস্ট বসা দরকার ছিল, আমাদের একটা ডেট ছিল বসার, আমরা বসলাম। বাট তোমরা প্রয়োজন বোধে সেকেন্ড সেমিস্টারকে এখন মাথা থেকে বাদ দিয়ে দাও, এখন ফার্স্ট সেমিস্টারের সমস্ত বিষয়গুলোকে ফোকাস করো, হ্যাঁ, এবং অ্যাকর্ডিংলি সিলেবাস গুলোকে সেভাবে কভার করার চেষ্টা করো। তো আমরা কি আজকে কোনো ক্লাস করব নাকি আমরা তোমরা এখন প্রিপারেশনের জন্য আসলে সময় চাচ্ছ?
তোমরা কি শুনতে পাচ্ছ কেউ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার এখন ক্লাস এখন করবো না স্যার, আমাদেরকে প্রিপারেশনের জন্য মানে প্রিপারেশন নিতে হবে স্যার, তাহলে হ্যাঁ, ক্লাস এখন স্টপ করে। হ্যাঁ, সেটাই সেটাই ঠিক আছে। আমার মনে হয় আসলে ক্লাসটা করাটা এই মুহূর্তে খুব একটা ফিজিবলও না, কারণ তোমাদের মাথায় এখন টেনশন নিয়ে হয়তো বা নতুন নতুন অন্য সেমিস্টারের কোর্স গুলো মাথায় হয়তো ঢুকবেও না, কারণ তোমাদের এখন মেন্টালি তোমরা ডিফিউজড থাকবা। এইরকম একটা অবস্থায় আমার কাছে মনে হয় যে আমরা ক্লাসগুলো মনে হয় বন্ধ করে দেওয়াটা ভালো হবে। তোমরা প্রিপারেশন নাও, যতটুকু সময় দরকার, ইউ টেক টাইম। আমার মনে হয় তোমরা একটা প্ল্যান চক আউট করো যে আমার 20 তারিখে হচ্ছে ফার্স্ট 20 তারিখে কি পরীক্ষা? ইন্ট্রোডাকশন টু বিজনেস নাকি? না, জি স্যার, জি স্যার, এই পরীক্ষায় ইন্ট্রোডাকশন টু বিজনেস। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন্ট্রোডাকশন টু বিজনেস সবার পরে পড়বা। ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়বা সবার পরে, পরীক্ষার আগে আগে। তার অন্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে তোমরা হাইলাইট করো। যেমন তোমাদের সেকেন্ড সাবজেক্ট, তোমাদের সিরিয়াল বাই সাবজেক্ট গুলোর নাম কি? স্যার সেকেন্ডে ইংলিশ হবে, হ্যাঁ, থার্ডে মাইক্রো ইকোনমিক্স, ফোর্থে স্ট্যাটিস্টিক্স, ফিফথে ম্যানেজমেন্ট। ওকে, তাহলে ইংলিশ, বিজনেস, ইংলিশ, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট। এর ভেতরে তোমার ওই যে ম্যানেজমেন্ট, এটা সোজা সাবজেক্ট, এটা কঠিন কিছু না। মানে ফার্স্ট সেমিস্টারে যে ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট সম্ভবত, তো এটা খুব একটা কঠিন সাবজেক্ট না। এটা কনসেপচুয়ালি তোমরা যদি বুঝতে পারো নিজের ভাষায় লিখতে পারবা। এটা মুখস্থ করার আসলে দরকারও নাই। অনেকে বোকার মতো মুখস্থ করে, মার্কেটিং মুখস্থ করে, ম্যানেজমেন্ট মুখস্থ করে। এগুলো মুখস্থ না করে তোমরা বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করো। আপাতত হাতে আজকে 10 তারিখ, আজকের দিন তো পুরা দিনই হাতে আছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তোমরা হাতে এক্স্যাক্টলি 10 দিন পাচ্ছ। এবং এই 10 দিনের মধ্যে আবার কিন্তু তোমাদের মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলো পরীক্ষায় লম্বা লম্বা গ্যাপ আছে। যেমন তোমার মনে করো 20 তারিখের পরে 23 তারিখে একটা পরীক্ষা আছে, তাহলে 20-এর পরে যে 23 তারিখে পরীক্ষা, ওইখানে গ্যাপটা কম। কিন্তু আবার 23 তারিখের পরে নেক্সট পরীক্ষা যেটা, সেটা হচ্ছে তোমাদের 28 তারিখে। তার মানে ওইখানে কিন্তু তোমরা 4 দিন গ্যাপ পাচ্ছ। দ্যাট ইজ ইকোনমিক্স এর আগে তোমরা 4 দিন গ্যাপ পাচ্ছ। কাজে ইকোনমিক্স সাবজেক্টটা এখন একেবারেই না ধরতে পারো। যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারা এটা একেবারেই না ধরলে চলবে, তারা ওই 4 দিনের বন্ধে এটা কভার করার চেষ্টা করবা। আর ইকোনমিক্স এর পরে যেটা আছে স্ট্যাটিস্টিক্স, সেটাতে কিন্তু তোমাদের বন্ধ কম, ওটাতে মাত্র 2 দিন বন্ধ পাইছো। 28 তারিখে পরীক্ষা হলে 29 তারিখ, 30 তারিখ, আবার 1 তারিখে কিন্তু স্ট্যাটিস্টিক্স। তাই কাজে 1 তারিখে স্ট্যাটিস্টিক্স এর আগে বন্ধটা কম আছে। আর লাস্টে ম্যানেজমেন্টের আগে কিন্তু আবার লম্বা বন্ধ আছে। তোমাদের লাস্ট পরীক্ষা হবে 6 তারিখে, আর তার আগের পরীক্ষা 1 তারিখে। তাহলে ওখানে তোমাদের মোটামুটি 2, 3, 4, 5 4 দিনের একদম পুরাপুরি গ্যাপ পাচ্ছ। তাহলে ম্যানেজমেন্ট সাবজেক্টটা এখন তোমাদের একেবারেই না ধরলে চলবে। মানে আমি জানি না এটা তোমাদের প্ল্যান, বাট এইভাবে তোমরা আইলে আমার মনে হয় সবগুলো সাবজেক্টে ইকুয়ালি ভালো করতে পারবা। হ্যাঁ, ম্যানেজমেন্ট একেবারেই ধরার দরকার নাই। আবার ওই দিক থেকে ইকোনমিক্স ম্যাক্সিমাম এই 10 দিন বন্ধের মধ্যে হয়তো 1 দিন পড়ো, আর পড়ার দরকার নাই, বাকি পড়বা ওই 4 দিন বন্ধে। তোমাদের এখন স্পেশালি যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যদি তোমাদের যদি প্রিপারেশন ভালোই থাকে তাহলে তার সমস্যা নাই। আর যদি প্রিপারেশন অত ভালো না থাকে, এই 10 দিন বন্ধের মধ্যে তোমরা একেবারে চোখ বন্ধ করে মিনিমাম 4 দিন খালি স্ট্যাটিস্টিক্সে দিবা। 4 দিন দিবা স্ট্যাটিস্টিক্সে, তারপর তোমাদের 2 দিন দিবা ইংলিশে, হয়ে গেল 6 দিন। আর আছে তোমার 4 দিন। এই 4 দিনের মধ্যে তোমার 1 দিন দাও ম্যানেজমেন্টে, একদিন দাও ইয়েতে ইকোনমিক্সে, আর বাকি দিনগুলো তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু বিজনেসে দিবা। দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু বিজনেসে যার দরকার সে 3 দিন বা 4 দিন পড়লে গুড এনাফ। তাহলে শুরুতেই তোমরা যদি 3 বা 4 দিন পরে ইকোনমিক্সটা পড়ে নাও, ইন্ট্রোডাকশন টু বিজনেসটা পড়ে নাও, তাহলে দেখবা প্রথম পরীক্ষাটা তোমার ভালো হবে। আর প্রথম পরীক্ষার ভালো রিফেক্টটা তুমি কিন্তু দ্বিতীয় পরীক্ষায় পাবা।
যদিও দ্বিতীয় পরীক্ষায় তোমার বন্ধ কম, সেই জন্য দ্বিতীয় পরীক্ষার জন্য তোমরা দরকার হলে এখনই 2টা দিন পড়ে ফেলো। তোমরা এখনই 2টা দিন পড়ে দ্বিতীয় পরীক্ষার প্রিপারেশনটা রাফলি নিয়ে রাখো, মোটামুটি ভাবে একটা আইডিয়া নিয়ে রাখো, যাতে 2 দিনের বন্ধে বাকি জিনিসগুলো কভার করতে পারো। তাইলে এবং ইংলিশ সাবজেক্টটা আমি তো যতটুকু জানি, যেটা মনে হয় তোমাদের পড়াইছে, ইমতিয়াজ স্যার পড়াইছে, জি এবং স্যার। এই সাবজেক্টে তোমাদের এখানে মূলত গ্রামার আছে, তাছাড়া কম্পোজিশন বা এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, মেবি লেটার রাইটিং থাকতে পারে, এইসব টাইপের বিষয় থাকবে। তো এগুলো তোমাদের যদি ক্লাসগুলো ঠিকভাবে মোটামুটি ভাবে করো, এখানে আসলে কিন্তু এই সাবজেক্টে প্রিপারেশনের খুব একটা দরকারও নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমাদের আসলে আপাতত এখন যদি 2টা দিন খালি ইংলিশের জন্য দাও, আমার মনে হয় এটা গুড এনাফ। আর বাকি 2 দিন বন্ধের মধ্যে তখন দিলা, তাহলে ইংলিশের পার্টটা চলে গেল। আর তোমার এই যে ইন্ট্রোডাকশন টু বিজনেসের জন্য প্রয়োজন বোধে 4 দিন পড়ো, কোনো অসুবিধা নাই, 4 দিন পড়ো। আর স্ট্যাটিস্টিক্সের জন্য 2 দিন রাখো বা 3 দিন রাখো। আর ইকোনমিক্সের জন্য 1 দিন রাখো, হ্যাঁ, ইকোনমিক্সের জন্য 1 দিন রাখো অথবা 2 দিন রাখো, বাস তোমার 10 দিন মিলে গেল। আর বাকি তো তুমি পরীক্ষা চলাকালীন অবস্থায় তখন তো একটা তুমি বন্ধ পাচ্ছই, মাঝে মাঝে তোমার গ্যাপ গুলো থাকতেছে, সেগুলোকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবা। তাহলে দেখবা প্রত্যেকটা কোর্সে তোমার লোডটা সমান পড়বে, তুমি একই টাইপের প্রিপারেশন নেওয়ার মতো সুযোগ পাবা। এইভাবে তোমরা আমার মনে হয় দেখার চেষ্টা করো। আর মুখস্থ লিখবা না, অতিরিক্ত খাতা নেওয়ার কোনো দরকার নাই, খাতা নিয়ে কোনো লাভ নাই, খাতার সাথে রেজাল্ট মার্কসের কোনো সম্পর্ক নাই। স্পেশালি ইন্ট্রোডাকশন টু বিজনেস, এইখানে হয়তো বা কিছু লেখার আছে, আবার ওই দিক থেকে ম্যানেজমেন্টে হয়তো বা কিছু লেখার আছে, কিন্তু ইকোনমিক্সে অপ্রয়োজনীয় ভাবে বাড়তি খাতা নেওয়ার কোনো দরকার নাই। তারপর স্ট্যাটিস্টিক্সে তো অতিরিক্ত খাতার কোনো প্রয়োজনীয়তাও আসতেছে না। হ্যাঁ, তো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে খাতা নেয়ার অনেকের টেন্ডেন্সি আছে, বড় বড় করে লেখা, ফাঁক ফাঁক করে লেখা এবং অতিরিক্ত খাতা নেওয়া, এটার সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নাই। এই জিনিসগুলো অ্যাভয়েড করবা, তাহলে দেখবা যে তোমাদের আসলে ভালো রেজাল্ট করতে পারতেছো। আর 4 ঘন্টা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও তোমরা লাকি যে তোমরা 4 ঘন্টা পরীক্ষা দাও, 4 ঘন্টা পরীক্ষায় 100 মার্ক, আমাদের সময় আমরা মানে 3 ঘন্টা পাইতাম, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 1 ঘন্টা আমরা কম পাইতাম। তো 4 ঘন্টায় আসলে কিন্তু 75 মার্কের অ্যান্সার করা, দ্যাট ইজ 5টা প্রশ্নের অ্যান্সার করা, নট দ্যাট ডিফিকাল্ট। তোমরা সময়টাকে ভাগ করে নিবা, 5 মিনিট নিবা পড়ার জন্য, পরীক্ষায় কি বলে প্রশ্ন পড়ার জন্য, আর লাস্টের 5 মিনিট দেখবা রিভিশন, বা সম্ভবপর হলে লাস্টে 10 মিনিট রাখবা রিভিশন। এইভাবে রাখবা, তাহলে 15 মিনিটকে যদি বাদ দাও, আর 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 75 মিনিটকে এবার তোমরা ভাগ করে 3 ঘন্টা 45 মিনিটকে এবার তোমরা 5টা কোশ্চেনের জন্য ভাগ করে দেখো অন এন এভারেজ তোমাদের কত করে লাগবে, সেইভাবে তোমাদের কোশ্চেন অ্যান্সারিং গুলো করবা। অনেক ছেলেমেয়েরা যেটা করে যে একটা প্রশ্ন কমন পড়ছে এবং এমন ভাবে লেখা শুরু করে যে ওই প্রশ্ন লিখতে লিখতেই তার 1 ঘন্টা চলে যায়। এটা বোকামি, এটা কখনোই করবা না। তোমার সব সময় করতে হবে যে কি বলে, তোমার সব সময় যেটা করতে হবে যে মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য সর্বোচ্চ তুমি কত মিনিট পাচ্ছ এটা তোমাকে দেখতে হবে। যেমন আমরা যদি 5 মিনিট করে 5টা কোশ্চেন ধরি, প্রতিটা কোশ্চেনের জন্য তুমি 45 মিনিট পাবা, এটা কিন্তু কম কথা না। এবং এই 45 মিনিট বলতে আমি বুঝাচ্ছি তোমার প্রশ্ন পড়ার সময় 5 মিনিট, প্রশ্ন পাওয়ার পরে পড়তে গিয়ে 5 মিনিট, আর শেষে রিভিশনে 10 মিনিট। এই টাইমটা বাদ দিয়ে বলতেছি, এই টাইমটা বাদ দিয়েও তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে 45 মিনিট পাবা। যে কোনো কোশ্চেন অ্যান্সার করা 45 মিনিট, কিন্তু এটা প্রচুর সময়, এত সময় লাগেও না আসলে। হ্যাঁ, তো এখন তোমরা সেইখানে এই টাইম ব্যারিয়ারটাকে মেনটেন করবা, অর্থাৎ দেখবা যে যখন একটা প্রশ্ন লিখতে গিয়ে 45 মিনিটের বেশি লেগে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে ওই প্রশ্নটা শেষ করে দিবা, যতটুকু পারো এটাকে ক্লোজ করে ফেলবা, ওইটাকে আর টানবা না, বিকজ তোমার ওইটা টানতে গেলে আরেকটা প্রশ্নের উত্তর দিতে তোমার ক্ষতি হবে। এটা অবশ্যই মেনটেন করবা, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি 4টা প্রশ্ন খুবই ভালো লেখলা, তো খুবই ভালো লেখলে আমি তোমাকে কত দিব?
15-র মধ্যে 12 দিব, নাইলে 13 দিবে, এরকম কিছু দিবে। কিন্তু আরেকটা কোশ্চেন যে তুমি লিখতেই পারলা না, ওইটাতে তুমি 0 পাইলা, বা ওইটাতে এত বাজে লেখছো, ওইটাতে 2 বা 3 পাইলা। তাহলে 4টা প্রশ্নের উত্তরে তুমি 12 করে পাইলা, 13 করে পাইলা, আর বাকি লাস্টেরটাতে তুমি 2 বা 3 পাইলা, ঘুরে ফিরে কিন্তু তোমার এভারেজে কমে আসলো। কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই যদি তুমি অন এন এভারেজে 11 করেও পাও, 10-11 করেও পাও, হ্যাঁ, তাহলেও দেখা যাবে যে তোমার সবগুলো কোশ্চেন মিলে ওভারঅল তুমি একটা ভালো পেয়ে যাবা। হ্যাঁ, তো এই জন্য মানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে টাইমটা প্রথম থেকে ধরতে হবে, আর টাইমটাকে ম্যানেজ করার জন্য তোমাকে শুরু থেকে সবসময় মানে কনসার্ন থাকতে হবে। অনেকে আছে খালি ক্লাসরুমের বাইরে যাওয়া, পরীক্ষার হলের বাইরে যাওয়া, পানি খাওয়া, বাথরুমে যাওয়া, এই দিক সেদিক তাকানো, কিছু অপ্রয়োজনীয় কাজ করে, অপ্রয়োজনীয় কাজ করে। এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা সরি। হ্যাঁ, অপ্রয়োজনীয় কাজগুলো থেকে একদম বিরত থাকবা। আমি আমার স্টুডেন্ট লাইফে পরীক্ষার হলে বসে বাথরুমে যাওয়া আমি কখনো চাইতাম না। বাথরুমের দরকার নেই তো আসলে। 3 ঘন্টা, আসলে 3 ঘন্টা পরীক্ষার সময় এত বাথরুমের কি বা আছে? বাথরুম আগে করে নিবা। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আপনি এখন একটু, আমি আসলে একটা ক্লাসে ব্যস্ত, তো আপনি আমাকে 1টার দিকে ফোন দেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা সরি, কোনটা জানি কি বলতে গেলাম। হ্যাঁ, টাইম নষ্ট করবা না। তুমি বাথরুমে গেছো আর বাথরুম থেকে আসছো, কমপক্ষে 5 মিনিট লাগবে, কমপক্ষে 5 মিনিট লাগবে, একদম মিনিমাম। আর তো যারা এডিশনাল শীট নেয়, বা যেটাকে আমরা বলি লুজ শীট, এই অতিরিক্ত শীট নিতে গিয়ে সেখানে সময় চলে যায়। শীট নেওয়ার জন্য উঠতে হবে, এগুলো তোমরা মেনটেন করবা, এগুলো খেয়াল রাখবা। অপ্রয়োজনে শুধু শুধু শীট নিবা না। আর যদি মনে করো যে তোমার 2টা শীট লাগবে, একসাথে 2টা শীট নিয়ে ফেলবা। এগুলো তোমরা আশা করি জানো। এই যে সাইড টক করিও না মাহফুজ, সাইড টক করিও না। হ্যাঁ, যেটা বলতেছি যে এগুলো তোমরা অবশ্যই মেনটেন করবা এইসব একটা ব্যাপারে। কোয়েশ্চেন ছিল হ্যাঁ, বলো। স্যার, এক্সাম কি সকালে হবে নাকি বিকালে হবে, মানে এক্স্যাক্টলি কোন টাইমে হবে? ও, তোমরা টাইমটা জানো না? টাইমটা হচ্ছে 10:30 থেকে, সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত এক্সাম হবে। কাজেই তোমরা 10:30টার ভেতরে মানে পরীক্ষা স্টার্ট করে ফেলবো আমরা। তোমরা বেশি দেরি করবা না, 10টার মধ্যে চলে আসার চেষ্টা করবা, বা খুব বেশি দেরি হলে 10:15টার মধ্যে যেন পরীক্ষার হলে বসে যেতে পারো, সেভাবে প্রিপারেশন রাখবা। বিকজ আমরা 10:30টায় স্টার্ট করে দিব এক্সাম। হ্যাঁ, সেরকম আমাদের ওইটাই আমাদের টাইম টেবিল আর কি, ওইটা তোমরা মাথায় রাখবা। তো এই হচ্ছে কথা, এখানে আর নতুন করে কিছু বলার নাই। আর কিছু কিছু সাবজেক্টে তোমার ক্রিয়েটিভিটি আছে যেটা তুমি শো করতে পারো, যেমন ইকোনমিক্সে কোনো ক্রিয়েটিভিটি নাই। ইকোনমিক্সে যা প্রশ্ন তাই উত্তর দিবা। এখানে তোমার ইকোনমিক থিওরি গুলো আসবে, হয়তোবা ইকোনমিক মডেলস গুলো আসবে, কিংবা তোমার যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশন এক্স্যাক্টলি তোমাকে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেনেশন দিতে হবে। এখানে মনের মাধুরী মিশিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলার বিন্দু মাত্র কোনো সুযোগ নাই। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম তোমার ওই যে স্ট্যাটিস্টিক্স, সেখানেও উল্টাপাল্টা কোনো কিছু লেখার সুযোগ নাই, এক্স্যাক্টলি যা তোমাকে তাই লিখতে হবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু বিজনেস এই সাবজেক্টটাতে তোমরা যেটা করতে পারো, যে এখানে ওই কথাগুলো বলতে গিয়ে বা তোমাদের লেখাগুলোর মধ্যে তোমরা একটু মাধুর্য আনতে পারো, একটু একটু শিল্প বা সাহিত্যের এই জায়গাগুলো, লিটারেচার একটু ইউজ করতে পারো। দ্যাটস ইট। হ্যাঁ, এখানেও খুব বেশি পরিমাণে বাড়তি করে লিটারেচার দেওয়ার সুযোগ নাই। লিটারেচার যদি কিছু দেওয়ার সুযোগ থাকে, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা আছে, বিজনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বিইএল, এইটাতে তোমরা ইউজ করতে পারো। ধরো একটা রচনা লিখবা, একটা প্যারাগ্রাফ লিখবা, একটা কম্পোজিশন লিখবা, সেই ক্ষেত্রে তোমাদের এখানে আর্ট অফ ইংলিশটা হয়তোবা কাজে লাগবে, হয়তোবা না, ভালোই কাজে লাগবে। এবং সেখানে তোমাদের গ্রামার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এই সাবজেক্টটা তোমরা পড়ছো, এই সাবজেক্টটার উপর তোমরা ডিপেন্ড করে বাকি সাবজেক্টগুলোতেও যেন গ্রামারের ইউজটা কারেক্ট করো, এটা ইনশিওর করবা।
হ্যাঁ, এই সাবজেক্টে তোমরা পড়ছো যে অনেক কিছুই তো তোমরা পড়ছো নিশ্চয়ই, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলের ইউজ, টেন্সের ব্যবহার, প্যারালাল স্ট্রাকচার, কিংবা মনে করো তোমার প্রোনাউন্সের ব্যবহারগুলো, অথবা তোমার মনে করো ধরো মনে করো ইললজিক্যাল কম্পারিজন, লজিক্যাল কম্পারিজন, তারপর তোমার ইনট্রান্সিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সো মেনি থিংস আর দেয়ার। এবং এগুলো সম্পর্কে তোমাদের যদি পরিষ্কার ধারণা না থাকে, তোমরা এই সাবজেক্টে কিন্তু ভালো করবা না। কারণ এখানে নিশ্চয়ই, আমি জানি না স্যার কিভাবে কোশ্চেন করবে, হোয়াট এভার, বাট স্বাভাবিকভাবেই প্রচুর গ্রামার থাকার কথা, অনেক গ্রামার থাকার কথা। তোমাদেরকে কোনো গ্রামার থাকবে বলে স্যার বলছে? স্ট্রাকচার থাকবে? হ্যাঁ স্যার জি স্যার থাকবে। হুম, তাহলে গ্রামার বা স্ট্রাকচার গুলো একদম মাথার মধ্যে রাখবা, এখানে মুখস্থ করবা না, এখানে কোনো মুখস্থ নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে এই সাবজেক্টটাতে কোনো কিছু মুখস্থের কিছু নাই, পুরাটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর। ম্যাথ যেমন বেশিরভাগ মুখস্থ নাম্বার করা কি যায় না, গ্রামারে থাকবে? না বেশিরভাগ নাম্বার গ্রামারে থাকবে না, তবে আমার তো মনে হয় 30 মার্ক বা হয়তো 45 মার্ক থাকতে পারে, থাকতে পারে। মানে 3টা কোশ্চেন তো গ্রামাটিক্যাল হতেই পারে, হতেই পারে। একটাতে 15 মার্ক করে 3টা প্রশ্ন যদি থাকে, 3 × 45 মার্ক গ্রামার থেকেই খালি আসতে পারে। তারপর রচনা থাকতে পারে, বা অন্যান্য যেগুলো কম্প্রিহেনশন থাকতে পারে, তো সেগুলো থেকে হয়তো বা বাকি কম্প্রিহেনশনের বাকি জন্য মার্কস কি গুলো স্যার আসবে। আইএলটিএস বইটা পড়তে হবে? কম্প্রিহেনশন আমাদেরকে আইএলটিএস বইটা পড়াইছিল, মানে কয়েকটা পড়াইছিল ওখান থেকে, তো আমরা স্যার আইএলটিএস বইটা থেকে পারি না স্যার। কি অনেকটা পড়াইছে? কি কি পড়াইছে? আইএলটিএস বই থেকে কি পড়াইছে? স্যার ওখান থেকে কয়েকটা ওই কম্প্রিহেনশন কম্প্রিহেনশন ওগুলা পড়াইছিল। কম্প্রিহেনশন তো আসলে কি, এটা তো আইএলটিএস বই থেকে পড়াক আর টোয়েফেল বই থেকে পড়াক বা অন্য কোনো ইংলিশ গ্রামার বই থেকে পড়াক, এটা আসলে কোনো ইস্যু না। কম্প্রিহেনশন ব্যাপারটা কি, তোমাকে কম্প্রিহেনশন মানে কিভাবে অ্যান্সার করতে হবে এটা জানতে হবে। তোমাকে এখন কোন বই থেকে পড়াচ্ছে এটা কোনো বিষয় না। যেমন আমি তোমাদেরকে বলি, লেটস সে যখন একটা কম্প্রিহেনশন তুমি দেখবা, তুমি যদি সিদ্ধান্ত নাও যে হ্যাঁ আমি কম্প্রিহেনশনের অ্যান্সারটা করব, আমি অ্যান্সারটা করব, আচ্ছা ভালো কথা। এখন কম্প্রিহেনশনের অ্যান্সারটা করার আগে তোমাকে এটা দেখতে হবে অন্য কোনো প্রশ্ন আছে কিনা যেগুলো তুমি মানে মোটামুটি ভাবে কনফার্ম পারো। কারণ কম্প্রিহেনশন তো তুমি জানো না ভিতরে কি লিখছে, কম্প্রিহেনশনের ভিতরে প্যারাগ্রাফ গুলোতে কি লেখা আছে তুমি এটা জানো না। কাজে তোমাকে এটা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। এটার জন্য একটা সময়ের ব্যাপার লাগে। বুদ্ধির কাজ হবে, তুমি কম্প্রিহেনশনের অ্যান্সার যদি করো, যদি তুমি ঠিক করো আমি করব, তবে এটা শুরুতেই অ্যান্সার না করাটা বুদ্ধিমানের কাজ। অনেকে শুরুতেই অ্যান্সার করে এবং অ্যান্সার খুঁজতে 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 তার টাইম চলে যায়, কোনটা রাইট অ্যান্সার হবে কোনটা রং অ্যান্সার হবে এটা চিন্তা করতে করতে তার টাইম চলে যায়, দেখা যাচ্ছে যে কম্প্রিহেনশনে সে অনেকটুকু সময় খেয়ে ফেলছে। তো ওই জিনিসটাকে আমি সাজেস্ট করব যে কম্প্রিহেনশনে তোমরা কখনো আগে না করাটাই ভালো। এখন তারপরও সবার তো আর এক রকমের সিস্টেমে পড়ালেখা করে না, এক একজনের এক একটা সিস্টেম। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কম্প্রিহেনশনটা পরে পরে যাওয়া ভালো। শুরুতেই তোমাদের সব সময় যাওয়া উচিত যেটা তুমি সবচেয়ে ভালো পারো, যেই প্রশ্নটা সবচেয়ে ভালো পারো। যদি একটা এসে দিল, বাট এই এসেটা তোমার কমন পড়ে গেছে সামহাউ, তাহলে তুমি এসে দিয়ে শুরু করে ফেলো আগে। হ্যাঁ, যদি দেখো যে এসে কোনোটাই কমন পড়ে নাই, হ্যাঁ, তখন তুমি এসেতে যেহেতু কমন পড়ে নাই, কাজে এটা তো তোমাকে বানাই লিখতে হবে। তাহলে যেহেতু বানাই লিখতে হবে, এটা শুরুতে স্টার্ট করার কোনো দরকার নাই, তাহলে এটা পরের দিকে যাবে। তারপর তোমার কম্প্রিহেনশনের ব্যাপারটা তুমি তো জানোই না যে এই কম্প্রিহেনশনের ভিতরে কি লেখা আছে, পড়লে না জানবা, না পড়া পর্যন্ত তো তুমি জানতে পারতেছো না। তো ওই জন্য কম্প্রিহেনশনটাকেও তুমি পরের দিকে রাখো। তাহলে এর আগের দিকে কোনটা রাখবা? এর আগের দিকে যে গ্রামাটিক্যাল গুলো আসবে। এখন তোমাদের আসলে স্যার কিভাবে পড়াইছে এটা আমি এক্স্যাক্টলি জানলে হয়তো তোমাদেরকে আইডিয়া দিতে পারবো, বিকজ আমি নিজে কিন্তু আমার ডিপার্টমেন্টে বছরের পর বছর ইংলিশ আমিই পড়াই আসছি। আমি ইংলিশ বছরের পর বছর পড়াইছি, and from the very beginning, from 2004 সাল থেকে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে ইংলিশ পড়াইছি। তো আমি যেভাবে কোয়েশ্চেন করতাম, আমার কোয়েশ্চেনের মধ্যে প্রচুর পরিমাণ গ্রামার থাকতো, প্রচুর পরিমাণ স্ট্রাকচার থাকতো, এবং সেক্ষেত্রে 3টা কোয়েশ্চেন তো ডেফিনেটলি থাকতো, মানে 45 মার্ক তো কমপক্ষে গ্রামারেই থাকতো।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 45 মার্কের বেশিও গ্রামার থেকে ছেলে মেয়ে পেয়ে যাইতো। তো আর এছাড়া হয়তো বা একটা প্যারাগ্রাফ রাইটিং থাকতো, কিংবা একটা এসে রাইটিং থাকতো, হ্যাঁ, কম্প্রিহেনশন তো অবশ্যই একটা থাকতো, একটা কম্প্রিহেনশন অবশ্যই থাকতো। তো এগুলো মিলে মোটামুটি একটা কোয়েশ্চেন হয়। তারপর ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই যে একটা প্যাসেজ ট্রান্সলেশন যেটাকে আমরা বলি, এরকমও থাকতো। তো ছেলে মেয়েদের জন্য ওয়াইজ হবে স্টার্ট করা গ্রামার দিয়ে, বিকজ গ্রামারে গোটা গোটা মার্কস, এবং গ্রামারটা তোমার জানার উপর ডিপেন্ড করতেছে। তুমি জানলেই অ্যান্সার করতেছো, না জানলে ওই অ্যান্সারের জায়গাটা খালি রেখে দিবা, অ্যান্সারের জায়গাটা খালি রেখে দিয়ে তুমি পরবর্তী কোশ্চেনে চলে যাবা। এই জিনিসটা মেনটেন করবা তোমরা। এখন তোমাদেরকে স্যার কি রকম বলছে এটা তো আমি জানি না। হ্যাঁ বলো। স্যার স্যার এমনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো অনুযায়ী হবে না স্যার? এমনি যে কোয়েশ্চেন গুলো হবে এগুলো কি প্রিভিয়াস, মানে প্রিভিয়াস যেভাবে হইতেছে ওই রকম ওই সিচুয়েশনে হবে স্যার, ওই স্ট্রাকচার হবে? নিশ্চয়ই হতে পারে, কারণ আমাদের তো মার্কেটিং ডিপার্টমেন্টে প্রিভিয়াস কোশ্চেন গুলো কিন্তু সেমিনার লাইব্রেরিতে এগুলো আগে রাখা ছিল, এখনো হয়তো বা এগুলো থাকবে। তো তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো সামহাউ কালেক্ট করতে পারো, বা এগুলো যদি সামহাউ ম্যানেজ করতে পারো, সেগুলো তোমরা একটা দেখলে তোমাদের কিন্তু একটা ভালো আইডিয়া হবে যে আসলে এই সাবজেক্টে সাধারণত বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ, এবং এই সাবজেক্টে মার্কস গুলা কিন্তু কঠিন আবার সোজা, মানে ব্যাপারটা একদম দুই ধরনের, মাঝামাঝি কিছু নাই। হয় সাবজেক্টে মার্কস তোলা কঠিন, অথবা মার্কস তোলা খুব সহজ। এমন অনেক ছেলেমেয়ে আছে যারা আমার কোর্সে মানে এই সাবজেক্টে 75 মার্কের মধ্যে 68-72 পর্যন্ত পায় আসছে। আবার এরকমও আছে ওই একই প্রশ্নে যে তাকে 20 দিতেও পারতেছি না, 20 মার্কও সে পাচ্ছে না, মানে এত খারাপ অবস্থা, সে কিছুই আসলে পারে না, আর গ্রামার টামার কিচ্ছু জানে না, আসলে সে পড়ালেখা করে নাই, ক্লাস করে নাই, নিজেও পড়ে নাই, ছেলে বন্ধু বান্ধবের সাথে কনসাল্ট করে নাই। তো এরকম হইলে তো বিপদ হবেই, এরকম হইলে তো বিপদ হবেই। তো এখন যার যার মানে মানে কি বলবো, ভাগ্য তার নিজের উপরে ডিপেন্ড করবে সে কিভাবে সেটাকে গড়ে নিতে চাচ্ছে। তবে আমি এতটুকু বলবো যে সময় এখনো শেষ হয়ে যায় নাই, যারা সারা বছর পড়ো নাই তাদের জন্য একেবারে যে খুব ভয়ের ব্যাপার সেরকমও কিছু না। যেই গ্যাপটা পাইছো, এবং এই যে এখন 10 দিনের বন্ধ আছে, এটাকে যদি তোমরা পুরা একটা রুটিন করে চক আউট করে এটাকে ইউজ করো, ডেফিনেটলি ইউ ক্যান মেক ভেরি গুড রেজাল্টস। আমি এমনি স্পেসিফিক্যালি তোমাদের গ্রামার সম্পর্কে বলবো, আমার কাছে তো এই মুহূর্তে কোনো গ্রামার বই হাতে নাই। এমনি আমি তোমাদেরকে একটু, হ্যাঁ বলো স্যার। এমনি আর্টিকেল, প্রিপোজিশন, পিনপয়েন্টিং এরর, তারপর কারেক্টিং সেন্টেন্স, ট্রান্সলেশন, চার্ট, ফ্রেজ এন্ড ইডিয়ম, রাইট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লেটার, প্যারাগ্রাফ, গ্রামার আর এসে, আর গ্রামারের স্ট্রাকচার গুলো থাকে একদম এগুলো এক্স্যাক্টলি। এই তুমি যেটা বললা, এটাকে কে বলছো? এটা সাকিব না? এই সাকিব, তুমি যা বলছো একদম এগুলোই থাকে প্রশ্নের মধ্যে, একদম হুবহু এগুলোই থাকে, বুঝছো? তোমার এই কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর গ্রামাটিক্যাল স্ট্রাকচার, প্যাসেজ ট্রান্সলেশন, তোমার এসে রাইটিং, কম্প্রিহেনশন, এই যে যেগুলো তুমি এখন বললা, একদম এই সব বিষয়গুলোই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে থাকে এই সাবজেক্টে। কাজেই এখানে তোমাদের অন্যথা হওয়ার কোনো কারণ নেই। আর আমি যতটুকু জানি, আমার জানা ভুল হতে পারে, তোমাদের গ্রামার মনে হয় টোয়েফেলের বই থেকে করাইছে না, ক্লিফসের টোয়েফেল থেকে? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্লিফসের টোয়েফেলটা খাই ফেলো না, ক্লিফসের টোয়েফেলটা এটা একদম মুখস্থ করে ফেলো। মুখস্থ বলতে আমি বুঝাচ্ছি মানে এটাকে তোমরা আত্মস্থ করো, আয়ত্ত করে ফেলো। এটার মধ্যে 57টা এক্সারসাইজ আছে। এই 57টা এক্সারসাইজের মধ্যে তোমার প্রথম দিকে যে এক্সারসাইজ গুলো, এগুলো মোর ইম্পর্টেন্ট দেন দা, মানে যেগুলো 47-এর পরে, 47-48-এর পরে যে এক্সারসাইজ, ওগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দিকের এক্সারসাইজ গুলো। আর লাস্টের দিকে তোমরা পাবা ওই যে প্রোভার্বস, হ্যাঁ, কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, কিংবা তোমার সিনোনিমস, এইসব গুলো তোমরা হয়তো বা লাস্টের দিকে পাবা। হ্যাঁ, মানে ওয়ার্ডস হ্যাভিং সিমিলার মিনিংস, বা সিমিলার প্রোনাউন্সিয়েশন বা ডিফারেন্ট মিনিং, এই ধরনের জিনিসগুলো তোমরা লাস্টের দিকে পাবা। প্রিপোজিশনটা অবশ্যই আসবে, কনফার্ম থাকো, প্রিপোজিশন আসবে। যে স্ট্রাকচার বলতেছেন স্যার, ইমতিয়াজ স্যার মনে হয় স্যার ওই স্ট্রাকচারটা স্যার ফলো করে না, আমাদেরকে এমনি অন্য স্যার বলছে বিভিন্ন ধরনের হবে স্যার, এরকম কিছু বলছিল স্যার।
প্রিভিয়াস ইয়ারে তাই বলছি স্যার, প্রিভিয়াস ইয়ারের গুলোর সাথে মিলবে কিনা। ইমতিয়াজ স্যার না। নাকি একটু আলাদা ডিভাইন আলাদা ভাবে করবে স্যার প্রশ্ন। স্যার ইমতিয়াজ স্যার আমাদেরকে রাইটিং সাইটের জন্য আইএলটিএস এর যে ওয়েবসাইট গুলো আছে এগুলো ভালো করে ফলো করতে বলছে। হুম রাইটিং স্যার টেস্ট এটা আলাদা এক কথা স্যার আলাদা করবে স্যার প্রশ্ন, প্রিভিয়াস থেকে না স্যার না আলাদা করবে এমন একটা ধারণা দিতে স্যার, তাই আমি ভয় লাগতেছে এটা আচ্ছা, নেয়ার। না না আমি বলি ইশতিয়াক, আমি বলি এখানে আলাদার কিছু নাই। কেউ কোনো আলাদা করতে চাইলেও আলাদা কোনো গ্রামার তো পয়দা করতে পারবে না, পারবে? ইমতিয়াজ স্যার কি এখন নতুন একটা গ্রামার তৈরি করতে পারবে? না স্যার। গ্রামার তো তৈরি হয়ে আছে, এই গ্রামার এটাই থাকবে। এখন একটা টেন্স বা একটা তোমার আর্টিকেল, এটা তো আর উনি নতুন করে তৈরি করতে পারবে না। উনি উনি তাহলে আলাদা বলতে কি সেটা আমি জানি না, তবে ঘুরে ফিরে ওই যে যে বললো হাসিব না সাকিব মনে হয় যেটা বললো, একদম এগুলোই থাকবে পরীক্ষাতে, একদম লিখে রাখো আজকে আমার কথা। তুমি উনি যতই আলাদা করুক, যতভাবেই আলাদা করতে চাক না কেন, ওনাকে ঘুরে ফিরে কিন্তু আর্টিকেল দিতে হবে, ঘুরে ফিরে টেন্স দিতে হবে, ঘুরে ফিরে ট্রান্সফরমেশন অফ ইংলিশ দিতে হবে, ঘুরে ফিরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিতে হবে, ঘুরে ফিরে ওনাকে ফাইন্ডিং দা ইনকারেক্ট অ্যান্সার দিতে হবে, আরেকটা হচ্ছে ফাইন্ডিং দা কারেক্ট অ্যান্সার দিতে হবে, তারপর ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিতে হবে, প্রিপোজিশন দিতে হবে। এর বাইরে উনি কি দিবে? এর বাইরে কি গ্রামার আছে? টোয়েফেলের বইতে, ক্লিফসেট টোয়েফেলের বইতে যেই গ্রামার গুলো আছে, এই গ্রামার গুলো সম্পর্কে তোমাদের যদি কোনো রকমের কনফিউশন না থাকে, তোমরা যদি গ্রামার গুলো ভালো করে বুঝো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের ইমতিয়াজ স্যার যেমন কোশ্চেনই করুক না কেন তোমাদেরকে আটকাইতে পারবে না, বা তোমাদের এটা অন্য রকম কোনো প্রশ্ন করা সম্ভব না। এটা আলাদাভাবে নতুন কোশ্চেন কোনো পয়দা করার কোনো সিস্টেম নাই। এখানে গ্রামারের মধ্যে ওনার কতগুলো গ্রামারই দিবে। এখন সেই গ্রামারটা উনি হয়তো বা বইয়ের থেকে দিবে, বইয়ের বাইরে থেকে দিবে, সেটা যেখান থেকেই দেখ, সেটা তো অন্য বিষয়। কিন্তু তুমি যদি জানো আর্টিকেল অ্যান এর ইউজ কোথায়, দা এর ইউজ কোথায়, এর ইউজ কোথায়, উনি দেখ না, যা ইচ্ছা বলুক দিক না, অসুবিধা তো নাই। তুমি অ্যাকর্ডিংলি সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবা, দ্যাটস নট আ প্রবলেম। এবং এট দ্য সেম টাইম তোমাকে যদি মনে করো তুমি যখন টেন্স ভালো করে বুঝবা, উনি টেন্স রিলেটেড কোনো প্রশ্ন যদি দেয়, তুমি তো না পারার কোনো কারণ নাই। তারপর কন্ডিশনাল সেন্টেন্স, সেখানে তোমার রিয়েল কন্ডিশন আছে, আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স আছে, কন্ডিশনালের মধ্যে প্রেজেন্ট টেন্স আছে, কন্ডিশনালের মধ্যে পাস্ট টেন্স আছে, কন্ডিশনালের মধ্যে ফিউচার আছে। এখন এই প্রত্যেকটা বিষয়গুলো তুমি যদি না বুঝো, তাহলে তো উনি নতুন কোশ্চেন করুক আর পুরান কোশ্চেন হোক, তুমি তো এমনিতেই পারবা না। আর তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্স বুঝো, তাইলে তো উনি যাই কোশ্চেন করুক তোমাকে তো আটকাইতে পারবে না। হ্যাঁ, এরপর ধরো তোমার মনে করো আছে নাউন্স ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন্স কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করে, এটা হয়তো বা তোমাদেরকে পড়াতে পারে। তারপর আমি যে বললাম ওই যে তোমার কম্পারিজনের মধ্যে তোমার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যে তিনটা ডিগ্রিতে কম্পারিজন গুলো আছে, সেই কম্পারিজন গুলো তোমাদের দেখবা। এবং সেখানের মধ্যে প্যারালাল এবং সেখানের মধ্যে একটা হচ্ছে যে কম্পারিজন, একটা হচ্ছে মানে লজিক্যাল কম্পারিজন, আর একটা হচ্ছে ইললজিক্যাল কম্পারিজন, এগুলো তোমরা বুঝবা। এখন এখানে আমার পক্ষে তো আর এই ইংলিশের ক্লাস সম্ভব না এখন, বাট আমি তোমরা যদি আমাকে স্পেসিফিক কোয়েশ্চেন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি তো জানি না এতগুলো গ্রামার নিয়ে আমি কোন জায়গায় কথা বলবো, এটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলতে পারো, আমি হয়তো বা তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তোমাদেরকে ওই জায়গাগুলো খেয়াল করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা অনেক সময় বুঝি না। আমরা সাবজেক্ট অনেক সময় মনে করি যে প্লুরাল, আসলে প্লুরাল না, ওটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার সাবজেক্ট। কারণ ওই সাবজেক্টটাকে আরেকটা নাউনের সাথে ট্যাগ করা হয়েছে। হ্যাঁ, মনে করো দ্য ইফেক্ট অফ এক্সামস, এখানে সাবজেক্টটা কিন্তু এক্সামস না, সাবজেক্টটা হচ্ছে ইফেক্ট। এখন অনেকে ভুল করে মনে করবে যে সাবজেক্টটা হচ্ছে এক্সামস, আসলে এক্সামস না, এক্সামস মানে পরীক্ষা, আর ইফেক্ট মানে ফলাফল। আমরা কোনটা নিয়ে আলোচনা করছি? আমরা কিন্তু ফলাফল নিয়ে আলোচনা করছি। কিসের ফলাফল? পরীক্ষার ফলাফল। তাহলে পরীক্ষার ফলাফল নাকি অন্য কিছুর ফলাফল, সেইটা আমার কাছে অপশনাল। আমার কাছে ফলাফল এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে আমার সাবজেক্ট। এইভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারতে হবে। এন্ড তুমি যখন সাবজেক্টকে আইডেন্টিফাই করবা, তোমাকে কেউ আর কি বলে তোমার ভার্বটা ভুল করাইতে পারবে না, কারণ তুমি জানো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব,
প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, হ্যাঁ, কাউন্ট নাউনের সাথে প্লুরাল ভার্ব, আর নন কাউন্ট নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব। এগুলো তো তোমাদের জানাই আছে, তো এগুলোই অ্যাপ্লাই করবা তোমরা বিষয়গুলোকে দেখে দেখে বুঝে বুঝে। আবার আরেকটা জিনিস আছে, ওই তোমার কিছু কিছু সেন্টেন্সে দেখবা তোমার এক একটা সেন্টেন্সে তোমার ইয়ে থাকে, মানে 2টা ক্লজ থাকে, 3টা ক্লজ থাকে। একটা সেন্টেন্সের মধ্যে কমা কমা দিয়ে তোমার কতগুলো সেন্টেন্সটাকে কনজাংশন করে। এই কনজাংশন করলেও কখনো ভয় পাবা না, প্রথমেই দেখবা যে তোমার সেন্টেন্সের শুরুতে তোমার সাবজেক্টটা কেমন, ওটা কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট, ওটা তুমি দেখবা। মাঝখানে কনজাংশন যেটা দিয়ে করুক না কেন সেইটার ইফেক্ট কোনোভাবে আসবে না। যেমন মনে করো রহিম along with his brothers and family are going to a picnic or is going to a picnic। এখন এটা এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হবে is going to a picnic। রহিম along with his parents and family, এই along with his parents and family দেওয়ার পরে অনেকে মনে করবে যে ও আল্লাহ, রহিম তো তাহলে একা না, রহিমের সাথে ফ্যামিলি আছে, পেরেন্টস আছে। কিন্তু এই along with দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করা হইলো, এটার কোনো ইফেক্ট আমার সেন্টেন্সে কখনোই আসবে না। এখন এগুলো তুমি এগুলো কেমনে জানবা? তুমি তখনই জানবা যখন তুমি স্যারের ক্লাসটা নিশ্চয়ই করবা। আর স্যারের ক্লাসটা না করলে তুমি তো একেবারে বোকার মতো প্রথম দিন বসবা, তুমি তো অবশ্যই গ্রামারে ভুল করবা, আর তোমাকে তো তখন গ্রামার শেখানো সম্ভব না। তো কাজে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবা, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, তারপর ধরো মনে করো টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, রাইট। এগুলো যখন থাকবে, এগুলো থাকলে এগুলোর কোনো ইফেক্ট তোমার সেন্টেন্সে আসবে না, কখনোই আসবে না। এখন তোমার এখানে দেখতে হবে আমার সাবজেক্টটা প্রথমে কি ছিল, ওই সাবজেক্টটা যা হবে আমার ভার্বটাও তা হবে, শেষ, একদম সোজা। তাহলে এখানে কঠিন কিছুই নেই। এখানে তুমি কেন মুখস্থ করবা? এখানে যে মুখস্থ করবে সে ধরা খাবে। হ্যাঁ বলো বলো। আর আমাদের কি প্রত্যেক সাবজেক্টে একটা একটা রিভিউ ক্লাস পাবো? রিভিউ ক্লাস কোন সাবজেক্টে? প্রত্যেকটা সাবজেক্টে মানে একটা রিভিউ ক্লাস দিলে ভালো হইতো আর কি। তো এটা তো তোমার ওই সংশ্লিষ্ট টিচারকে ইনভলভ করো, স্যারকে বলো যে স্যার আমাদের রুটিন দিয়ে, হ্যাঁ স্যারকে বলো যে স্যার আমাদের রুটিন দিয়ে ফেলছে, আমাদের তো এখন এত এত তারিখে পরীক্ষা, আপনার পরীক্ষা অত তারিখে পড়ছে, কিন্তু আমাদের তো এর মধ্যে স্যার খুব একটা গ্যাপ নাই, কাজে আপনি যদি স্যার এখন এই আমাদের একটা রিভিউ ক্লাস হলে অন্তত নিয়ে দেন আমাদের জন্য একটু ভালো হয়, আমরা অ্যাকর্ডিংলি একটু অনেক দিনের যেহেতু একটা প্রিপারেশন, একটা গ্যাপ আসছে, বা যেহেতু পরীক্ষা আমরা বসবো এবং প্রথমবার আমরা বসতেছি, আমাদের জন্য ভালো হবে। আমার মনে হয় প্রত্যেকটা স্যার এটা অ্যাকোমোডেট করবে, এটা না করার কোনো কারণ নেই। স্যার আর আমাদের সিলেবাস শর্ট করা অথবা সাজেশন দেওয়ার কোনো ই আছে? এটা টিচারের ব্যাপার, এটা আমি জানি না। সাধারণত আমাদের না এখানে আমি বলি এই যে সিলেবাস শর্ট করা এরকম কোনো বিষয় আমাদের এখানে নাই। আমাদের সিলেবাস যা আছে সেই অনুসারে তোমাদের সাবজেক্ট টিচাররা অলরেডি প্রশ্ন করে ফেলছে, হয়তো করে ফেলছে অথবা করে ফেলবে। এখন বিষয়টা হচ্ছে তোমরা যদি একটা রিভিউ ক্লাসে বসো স্যারের সাথে, উনি সাধারণত ওগুলোই বেশি আলোচনায় আনবে যেগুলো উনি প্রশ্নে দিছে বা দিবে। কাজে রিভিউ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কাজে ওনাকে যদি তুমি বলো যে স্যার আমাদের সাজেশন দেন, এরকম সাজেশন মার্কা কোনো কথাবার্তা আমরা বিশ্ববিদ্যালয়ে বলি না, এইসব বিষয় আমাদের এখানে নাই। এটা হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকতে পারে, আমাদের মতো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমরা সাজেশনের কথা কাউকে বলি না। তবে এক সাজেশন তোমরা নিজেরাই বুঝতে পারবা কোনটা সাজেশন। যেই টিচারটা যেই বিষয়গুলো নিয়ে বেশি জোর দিবে, স্বাভাবিকভাবেই বুঝবা নিশ্চয়ই উনি পরীক্ষাতে এই বিষয়গুলোকে হয়তোবা উনি প্রশ্নের মধ্যে নিয়ে আসছে। কাজে তোমরা ওগুলোকে মার্কিং করে একটু অতিরিক্ত পরিমাণে পড়বা, একটু বেশি জোর দিয়ে পড়বা। কিন্তু যেগুলো উনি বলেন নাই তার অর্থই নয় যে ওগুলো উনি বাদ দিয়ে দিচ্ছেন, এমন কোনো কথা নাই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, আমাদের ইউনিভার্সিটিগুলোতে মানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের তো মডারেশন হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে তো মডারেশন বলতে যেরকম বুঝায় ঠিক ওরকম হয় না। হলেও এটা সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় না, হয়তো অল্প কয়েকটাতে হয়। ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার যা প্রশ্ন করায় সেইটা থেকেই কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে।
কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে টিচার যেই প্রশ্নই দেখ না কেন সেটা মডারেটেড হবে, এবং মডারেটেড হওয়ার পরে তারপর ছেলেমেয়েরা পরীক্ষার হলে প্রশ্নটা দেখবে। এখন বিষয় হচ্ছে অনেক সময় আমরা মডারেশন করার সময় একেবারে কি বলবো ওই অনেক কিছুই বাদ দিয়ে দেই, আবার অনেক সময় আমরা রাখি। জেনারেলি যিনি সাবজেক্ট টিচার ওনার প্রশ্নগুলো আমরা বেশি পরিমাণে রাখার চেষ্টা করি, এরকম একটা নর্ম আছে। এটা সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এরকম নর্ম আছে, যিনি সাবজেক্ট টিচার তার মেটেরিয়াল গুলো তার প্রশ্নগুলো আমরা বেশি সংখ্যক রাখার চেষ্টা করি। কিন্তু এমন যদি হয় যে সাবজেক্ট টিচারের প্রশ্ন খুব খারাপ হয়েছে, ওনার প্রশ্নই খারাপ হয়েছে, তাহলে মডারেশন বোর্ডের ক্ষমতা আছে সাবজেক্ট টিচারের সমস্ত প্রশ্ন বাদ দিয়ে দেয়ার, একটাও রাখবে না, এরকমও হতে পারে। যদিও এরকম খুব রেয়ার। আর আমাদের এখানে যেই সাবজেক্ট টিচার আছে তাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, কাজে আমরা বিশ্বাস করি তারা যে প্রশ্নগুলো করবে তার উল্লেখযোগ্য অংশই হয়তো বা মডারেটররা রেখে দিবেন। কাজে তোমাদের ওই ধরনের ভয়ের কোনো কারণ নাই যে আমার স্যার যা পড়াইছেন তা কি সব বাদ হয়ে যাবে কিনা, এরকম কোনো ব্যাপার হয়তো বা ওভাবে থাকবে না। তবে আমি এইটুকু বলবো যে তোমরা মানে সাবজেক্ট টিচারের সাজেশনটা শুনো, কিন্তু তার অর্থই নয় যে বাকি সবগুলো বাদ দিয়ে দিবা। এটা দিলে কিন্তু বিপদে পড়বা, কারণ তোমার 5টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 4টাও পাও আরেকটা পাবা না, তো আরেকটা না পাইলে তো তুমি তো অ্যান্সারই করলা 60 মার্কসের, তো 60 মার্কসের অ্যান্সার করলে তুমি আসলে কতটুকু ভালো মার্কস তুলতে পারবা। এই জন্য একটু নিজে থেকে আমার মনে হয় সবগুলোই দেখবা, কারো উপর ডিপেন্ড করবা না। টিচার বলছে সেটা তুমি ভালো করে দেখো, কিন্তু টিচার যেটা বলে নাই সেটা তুমি দেখবা না, এই রিস্কটা নেওয়াটা ঠিক হবে না। দরকার হলে ওইটা তুমি দেখো, হালকা করে দেখো, কিন্তু তাও দেখো, কারণ কোনখান থেকে কোশ্চেন আসবে এটা তো কেউ জানে না। হ্যাঁ, তবে এইটুক ঠিক তোমার সিলেবাসের ভেতরেই কোশ্চেন আসবে, সিলেবাসের বাইরে থেকে তো অবশ্যই কোশ্চেন হবে না, এটা একেবারে গ্যারান্টেড। কাজে পড়ালেখার কোনো বিকল্প নাই, পড়তে হবে। সাজেশন মার্কা চিন্তাটা মাথা থেকে সরাই ফেলতে হবে, সাজেশন বলে কোনো কিছু মাথায় রাখবা না, এটা খেয়াল রাখবা। আর তোমাদের স্ট্যাটিস্টিক্স তো আসলে খুব সোজা, আমি জানি না তোমাদের স্ট্যাট তোমরা কি রকম করে করছো, স্ট্যাট কিন্তু খুব মজার এবং অ্যাকচুয়ালি ইজিও, যদি তুমি বুঝো ইজি, না বুঝলে তো কঠিন। এখন কন্টিনিউয়াস সিরিজ, তারপর তোমার কন্টিনিউয়াস গ্রুপ, তারপর তোমার এখানে কি বলে ডিসক্রিট সিরিজ, হ্যাঁ, তারপর ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, হ্যাঁ, এগুলো নিয়ে অনেকে পাজেলড হয়ে যাচ্ছে, মিন বের করতে গিয়ে, তারপর মেজার্স অফ ডিসপারশন করতে গিয়ে অনেকে বুঝতেছে না অ্যারিথমেটিক মিন কেমনে বের করে, ওয়েটেড মিন কেমনে বের করে, কিংবা তোমার মনে করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করতে হয়। আসলে এগুলোর সবগুলো সূত্র আছে, প্রতিটার সূত্র আছে, এবং তোমাকে ওই সূত্র অনুসারেই কাজ করতে হবে। স্ট্যাটে তো আর কিছু নাই, শুধু সূত্র। তোমাদের তো পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে বলে দিবে যে তুমি এইটার এভারেজ বের করো, মিন বের করো, দুইটার বিচ্যুতি করো, কিরকম বিচ্যুতি মানে তোমার বিচ্যুতিকে কি বলে, ডিসপারশন, না, ডিসপারশনটা কতটুকু আছে এটাকে বের করো, মেজার্স অফ ডিসপারশন বের করো। এবং ডিসপারশনের আবার অনেকগুলো আছে না, রেঞ্জ আছে তোমার, এই যে মিন ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, রাইট। তো এগুলো তো তোমরা জানো, তাহলে এর বাইরে আসলে স্ট্যাট কঠিন হওয়ার কোনো কারণ নেই। তারপরও আমি বলতেছি যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, এটার প্রতি তোমরা জোর দিবা যাতে এখান থেকে তোমরা মার্কসটা ছুটে না যায়, এই দিকে খেয়াল রাখবা। এমনি কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেই স্ট্যাটিস্টিক্স, এটা খুব একটা কঠিন না। তোমার এমনি স্ট্যাটিস্টিক্স কে পড়াইছে, সালমা ম্যাডাম নাকি? জি স্যার। মানে সালমা ডলি ম্যাডাম নাকি? সালমা আক্তার। সালমা ডলি। আচ্ছা, সালমা আক্তার, বুঝছি। তো তোমাদের কি কোনো স্ট্যাট নিয়ে কনফিউশন আছে? তোমাদের কি কি পড়ছো, টপিক কি কি ছিল, স্ট্যাটে কি কি জিনিস পড়ছো? হ্যালো, কথা শোনা যাচ্ছে? সেন্ট্রাল অফ টেন্ডেন্সি, কোরিলেশন, রিগ্রেশন, হ্যাঁ, ইন্ডেক্স, টাইম সিরিজ এন্ড ফোরকাস্টিং, তারপরে স্যার মেজার্স অফ ডিসপারশন, স্যার প্রথম দিকের কিছু থিওরি গুলা, প্রেজেন্টেশন অফ ডাটা, স্যার এসকিউএনএস, কার্টোসিস, এগুলো স্যার। আচ্ছা, এখন দেখো স্ট্যাটের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে 60টা, তোমাদের প্রশ্ন দিবে 60টা, 60টার মধ্যে তোমরা অ্যান্সার করবা 5টা, 5 15 75,
এখানে একটা ট্রিক আছে। ট্রিক হচ্ছে কি, হয়তো তোমার কাছে সবগুলো ক্লিয়ার নাও থাকতে পারে, কারো কাছে হয়তো বা টাইম সিরিজ কঠিন লাগে, কারো কাছে হয়তো বা মোমে 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 ইয়া কি বলে স্কিউনেস, কার্টোসিস, হ্যাঁ, এবং কার্টোসিস এগুলো হয়তো কঠিন লাগতে পারে, কারো কাছে কোরিলেশন রিগ্রেশন কঠিন লাগতে পারে, কারো কাছে আবার সেন্ট্রাল টেন্ডেন্সি বা মেজার্স অফ ডিসপারশন কঠিন লাগতে পারে। এখানে একটা ট্রিক হচ্ছে যে কতগুলো জিনিস আসে, এটা একেবারে কমনলি আসে, এটা তোমরা খেয়াল করে দেখো। যেমন হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে কোশ্চেন হবেই, যেমন করেই হোক, যত মডারেশন হোক, সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে কোশ্চেন কখনো বাদ যাবে না, নাম্বার 1। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সির উপরে অবশ্যই জোর দাও, এখানে কনফার্ম কোশ্চেন পাবা, মিনিমাম 15 মার্কস পাবা, আবার থিওরি সহ ধরলে আরো বেশিও পাইতে পারো। তারপর তোমার মেজার্স অফ ডিসপারশন, এখান থেকে কোশ্চেন হবেই হবে, মানে এখান থেকে কোশ্চেন বাদ যাবে না কখনো। তারপর ওই দিক থেকে তোমার ওই যে টাইম সিরিজ অ্যানালিসিস, ওইখান থেকে কোশ্চেন হবেই হবে, এগুলো একদম মানে লিখিত কথা, আমি তোমাদেরকে আন্তাজে হইলেও গ্যারান্টি দিতে পারবো। তারপর তোমার কোরিলেশন থেকে কোশ্চেন হবেই, রিগ্রেশন থেকে কোশ্চেন হবেই, তো তোমার তো 5টা কোশ্চেন তুমি পেয়ে গেছো। আর তোমার থিওরি যেগুলো আছে ইনিশিয়াল টুকটাক থিওরিগুলো যদি একটু চোখে দেখে রাখো, তোমার তো তাহলে 6টা প্রশ্নের প্রিপারেশন আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার যে একেবারে সবগুলো টপিক তোমাকে পড়তে হবে, যদি তুমি না পারো তাহলে 2-একটা টপিক তুমি বাদও দিতে পারো। তবে আমি এক্ষেত্রে বলবো যে কোরিলেশন, রিগ্রেশন, তারপরে এখান থেকে টাইম সিরিজ, ইন্ডেক্স বা টাইম সিরিজ থেকে যদি তোমাদের অসুবিধা মনে করো, তাহলে সেক্ষেত্রে তোমার ওই যে মেজার্স অফ ডিসপারশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, কোরিলেশন, রিগ্রেশন, থিওরি, এগুলোও যদি পড়ো, আমার মনে হয় তোমরা 5টা অ্যান্সার করে চলে আসতে পারবা। এখন যার জন্য যেভাবে যেটা সুবিধাজনক, যে যেটা ভালো করে বুঝছে সে সেই দিকটাতে জোর দিবে, কোনো অসুবিধা নাই। কাজে স্ট্যাটে আমার মনে হয় অতিরিক্ত প্রেশার নেওয়ার কিছু নাই। আর তোমাদের কোরিলেশনে সাধারণত হয়তো বা এখানে বাইভ্যারিয়েট কি বলে স্পিয়ারম্যানস কোরিলেশন হয়তো বা চাবে, কিংবা হয়তো বা অন্য কোরিলেশনও চাইতে পারে, হ্যাঁ, র্যাঙ্ক কোরিলেশনও চাইতে পারে, সেই ক্ষেত্রে তোমরা সেটা দিবা। হ্যাঁ, তো এখানে তো কোরিলেশন আছেই তো 2-একটা রকমের, এবং সেগুলোর মানে আছে, সূত্র আছে, কাজে এক্ষেত্রে প্রবলেম হবার কথা না। আর রিগ্রেশনের ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের যে রিগ্রেশনের যে ফর্মুলা, সেক্ষেত্রে তোমার এখন বাইভ্যারিয়েট যে কি বলে রিগ্রেশন, সেটা হয়তোবা মোস্ট অফ দ্য কেসেসে আসবে। আর মাল্টিপল রিগ্রেশনও যদি আসে সেটাও সমস্যা নাই, আসলে ওইটাও তো তোমাদের এসপি গুপ্তা বা আমি জানি না কোন বই পড়াইছেন ম্যাডাম, তো সেই বই থেকে তোমরা এটাই পড়াইছি। আচ্ছা, তো ওইখানে তো সূত্রগুলো সব আছে, কাজে তোমার এখানে সূত্র জানা থাকলে তোমাকে আটকানো তো আর সম্ভব না। স্ট্যাটে তো সব সূত্রের খেলা, সূত্র জানা থাকলে তুমি অ্যান্সার করে চলে আসতে পারবা। ইন্ট্রোডাকশন টু বিজনেসটা কিভাবে করব একটু? ইন্ট্রোডাকশন টু বিজনেসে কি আছে বলো, টপিক কি আছে বলো, টপিক বলতে পারবা কি আছে কেউ? International business. Sir, startup business, business ownership, functional areas of business, business documents, trade practice in Bangladesh, modes of international business. So, chapter yes. Contemporary issue. কি ইস্যু? Contemporary issue in business. আচ্ছা, প্রথমে যেটা বললাম ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে ডেফিনেটলি কোশ্চেন আসবে, বিজনেস কাকে বলে, বিজনেসের অবজেক্টিভ কি, বিজনেসের সাথে প্রফেশনের কোনো সম্পর্ক আছে কিনা বা ডিফারেন্স আছে কিনা, বিজনেসের ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে, একজন বিজনেসম্যানের ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে, হ্যাঁ, এইসব সম্পর্কে কিছু হয়তোবা কমন কোশ্চেন আসবে, এটা দিয়ে হয়তোবা একটা কোশ্চেন করবে। আরেকটা কোশ্চেন হচ্ছে ফর্মস অফ বিজনেস। এই ফর্মস অফ বিজনেসের মধ্যে তোমাদের সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার বা কোম্পানি ইত্যাদি, কোঅপারেটিভ, এরকম অনেকগুলো আছে। এখন এগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু আসলে কোশ্চেন আসে, জানো, যেমন তোমার পার্টনারশিপের উপরে আলাদা কোশ্চেন আসতে পারে, এক মালিকানা কারবার বা সোল প্রোপ্রাইটারশিপ সেটার উপরে আলাদা কোশ্চেন আসতে পারে, মানে এক একটাই 15 মার্কের কোশ্চেন হতে পারে। কোম্পানির উপরে 15 মার্কের কোশ্চেন হতে পারে,
কোঅপারেটিভ কেও হয়তো বা 15 মার্কের মধ্যে দিতে পারে বা শর্ট কোশ্চেনে ফেলে দিতে পারে। তার মানে ফর্মস অফ বিজনেস যদি তোমরা পড়ো, এখানে মিনিমাম 15 থেকে 25 মার্ক পাবা বলে আশা করা যায়। এই একটা চ্যাপ্টারেই, চ্যাপ্টার 1-এ অন্তত 15 মার্কের একটা কোশ্চেন মিনিমাম পাওয়া। তারপর আছে তোমার বিজনেসের নানা রকমের ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন গুলো হয়তো বা শর্ট কোশ্চেন আকারে দিতে পারে। এখন আরেকটা কথা বললা, ফর্মস অফ মানে ইন্টারন্যাশনাল কি ইন্টারন্যাশনাল বিজনেস না কি একটা বললাম মনে হয়, কেউ জানি। Modes of international business. মোডস অফ ইন্টারন্যাশনাল বিজনেস, এই মোডস গুলো হচ্ছে তোমার 5 থেকে 6টা মোড আছে। একটা হচ্ছে তোমার এক্সপোর্টিং, একটা হচ্ছে তোমার লাইসেন্সিং, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারিং, আর একটা হচ্ছে হোললি ওন সাবসিডিয়ারি বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখন এই 6টা মোডের উপরে কোশ্চেন করতে পারে, এবং এখান থেকে একটা কোশ্চেন ন্যাচারালি আসাটা খুব স্বাভাবিক। এবং এই চ্যাপ্টারটা খুবই সোজা, অ্যাকচুয়ালি খুবই ইজি চ্যাপ্টার। হ্যাঁ, আবার ইন্টারন্যাশনাল বিজনেস করার স্ট্র্যাটেজির কথা আছে নাকি? স্ট্র্যাটেজি বলছে নাকি খালি মোড অফ ইন্টারন্যাশনাল বিজনেস, নাকি আবার স্ট্র্যাটেজি Mode, ঢুকাইছে? sir. Sir, only mode. হ্যাঁ, তাহলে স্ট্র্যাটেজি ঢুকাই নাই। স্ট্র্যাটেজি বললে কিন্তু আবার এগুলো আসবে না, স্ট্র্যাটেজি বললে আরেক জিনিস আসবে। তো সেটা আমাদের এখন আলোচনা করার দরকারও নেই। খালি মোডের মধ্যে এই কয়টা মোড আছে। হ্যাঁ, ডিরেক্ট এক্সপোর্ট, ইনডিরেক্ট এক্সপোর্ট, তারপর তোমার লাইসেন্সিং, ফ্র্যাঞ্চাইজিং, এইভাবে করে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, জয়েন্ট ভেঞ্চার এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা হোললি ওন সাবসিডিয়ারি। এইভাবে তোমাদের বিষয়গুলো, এগুলো কাকে বলে, এটা সুবিধা কি অসুবিধা কি বা এটা চ্যালেঞ্জ কি, এই কথাগুলো বলতে পারে। তো এই কোশ্চেন এখানে একটা আশাটা প্রায় নিশ্চিত বলা যাচ্ছে। হ্যাঁ, এট দ্য সেম টাইম একেবারে লাস্টে দিয়ে একটা কথা কি জানি বললা, কন্টেম্পোরারি ইস্যুস ইন বিজনেস। এটার মধ্যে কি কি জিনিস আছে আমি তো জানি না, এখানে কন্টেন্ট কি কি আছে এই টপিকের ভিতর, এই চ্যাপ্টারের মধ্যে কি কি কন্টেন্ট আছে বলতে পারবা কেউ? Introduction. গ্রিন বিজনেস আছে, ইলেকট্রনিক বিজনেস, স্যার সোশ্যাল বিজনেস আছে, সোশ্যাল। হ্যাঁ, তারপর গ্রিন বিজনেস, তারপর আর কি বললা? ইলেকট্রনিক ই বিজনেস। ই বিজনেস। এই যে দেখো, এখন করোনা চলতেছে, এখন করোনার কারণে ডিজিটালাইজেশন বেড়ে গেছে। হ্যাঁ, ই কমিউনিকেশন বেড়ে গেছে, ই কমার্স বেড়ে গেছে। কাজে ই কমার্স রিলেটেড একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99%। 99%। যদি অন্যগুলো নাও দেয়, এইটা দিবে। হ্যাঁ, কিভাবে আমরা হয়তোবা একেবারে স্পেসিফিক্যালি বলবে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ইলেকট্রনিক কমার্সকে কিভাবে ব্যবহার করতে পারি, এইটি ব্যবহারের সুবিধা কি অসুবিধা কি, এবং ইলেকট্রনিক কমার্স ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটটা বর্তমানে কেমন আছে। ইজ বাংলাদেশ রেডি টু অ্যাপ্লাই ইলেকট্রনিক কমার্স ইন এভরি কাইন্ড অফ ইন্ডাস্ট্রি? নানা ধর এইভাবে কোশ্চেন করতে পারে। সেসব প্রশ্নের উত্তর তোমরা বানাই দিবা। বানাই মানে তোমরা চিন্তা করে করে উত্তরগুলো দিবা। এবং এখানে ওভাবে রাইট অ্যান্ড রং অ্যান্সার বলে কিছু নাই। সেক্ষেত্রে তুমি একটা বিষয়কে এক্সপ্লেইন করতে পারলে টিচার ডেফিনেটলি তোমাদেরকে মার্কস দিবে। ইন্ট্রোডাকশন টু বিজনেস সাবজেক্টটা আসলে তোমার এটা এমন একটা সাবজেক্ট, এখানে বেসিক নলেজটা যদি থাকে বাকিটা আর সমস্যা হবে না। বেসিক নলেজটা কিরকম আমি একটা আইডিয়া দেই। ধরো মনে করো যদি বলে কোম্পানি, এন্ড কোম্পানি সম্পর্কে তোমার বেসিক নলেজটা তো থাকতে হবে। কোম্পানি কি, কোম্পানি কিভাবে ফর্ম হয়, হ্যাঁ, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, তারপর তোমার মনে করো এখান থেকে ওই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এরপরে হচ্ছে কোম্পানি ফর্ম করার সময় যেই ফান্ড কালেক্ট করা যে বিষয়টা থাকে সেটা কিভাবে তারা কালেক্ট করে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে হয়, সদস্য সংখ্যা কতজন থাকে, সর্বোচ্চ কতজন থাকে, সর্বনিম্ন কতজন থাকে, এইসব বেসিক জায়গাগুলো যখন তোমার জানা থাকবে, হ্যাঁ, তখন কিন্তু তোমার ফান্ডামেন্টাল গ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, কোম্পানি আইন কত সালে তৈরি হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে কোন কোম্পানি আইনটা ব্যবহৃত হয়, হ্যাঁ। তো এই ধরনের কমন কিছু বিষয় তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং এ থাকে, আমার মনে হয় এখানে আর এই সাবজেক্টটা আসলে কঠিন না। কিন্তু এই সাবজেক্টে অনেক কিছুই নিজের মতো করে তোমরা লিখতে পারবা। এই সাবজেক্টটা আমি মনে করতেছি না এটা খুব একটা প্রবলেম। দিস ইজ নট আ প্রবলেম সাবজেক্ট। এখানে তোমরা প্রচুর পরিমাণে নিজের কথা লিখতে পারবা। নিজের কথা মানে আবার উল্টাপাল্টা কথা না, রেলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের সাথে সম্পর্ক রেখে রেলেভেন্টলি তোমার অ্যান্সার করতে হবে। বাট সেটা করবা চিন্তা ভাবনা করে, যদি একান্তই কমন না পড়ে।
কমন পড়লে তো খুবই ভালো কথা, তোমরা লেখা স্টার্ট করে দিতে পারলা। এই আর কি, এই সাবজেক্টে আমি আর বিজনেস হ্যাঁ, ডকুমেন্ট আর ফ্যাসিলিটিং এজেন্সিস অফ বিজনেস এগুলো কি স্যার মুখস্থ করতে হবে? বিজনেস ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে? ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, তারপর বিএসটিআই, বিএসটি, টিওআই, হ্যাঁ হ্যাঁ, পেটেন্ট পেটেন্ট, ট্রেডমার্ক, তারপর লাইসেন্স, বা আরো কি কি এইসব থাকতে পারে আর কি। এগুলো এগুলো তোমাদের সাধারণত শর্ট নোটস হিসাবে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আবার এগুলোকে একটা বড় প্রশ্ন আকারেও দিতে পারে, বড় প্রশ্ন আকারে দিতে পারে, হয়তো বলতে পারে হোয়াট ইজ পেটেন্ট, হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ পেটেন্টস আর দেয়ার, হ্যাঁ, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেটেন্ট অ্যান্ড কপিরাইট, মানে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে। এখন সেটা যদি তোমাদের তোমরা যদি ক্লিয়ার হও ব্যাপারগুলোতে, তাহলে তার কঠিন কিছু না। এবার আমি তোমাদেরকে এক মিনিটে বলে দিই প্রত্যেকটা কি জিনিস। পেটেন্ট মানে হচ্ছে এটা একটা গ্র্যান্ট, দিস ইজ আ গ্র্যান্ট given by the government to the inventor of anything, to the inventor of anything। কোনো একটা কিছুর ইনভেন্টরকে ইনভেন্টর হইতে হবে, কিন্তু ইনভেন্টর না হলে সে পেটেন্ট পাবে না। তাহলে ইনভেন্টর যখন তার ইনভেনশনের জন্য সরকারের তরফ থেকে একটি আইনগত গ্র্যান্ট পায়, মঞ্জুরি পায়, অর্থাৎ অ্যাপ্রুভাল পায়, এবং সেটাকে একটা সার্টিফিকেট আকারে, একটা কাগজ আকারে তাদেরকে দেয়া হয়, এবং তাদেরকে একটা পেটেন্ট নাম্বারও তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়, দ্যাট ইজ কল্ড পেটেন্ট। এটা হচ্ছে পেটেন্ট। পেটেন্ট তিন ধরনের আছে, একটা হচ্ছে ইউটিলিটি পেটেন্ট, একটা হচ্ছে তোমার প্ল্যান পেটেন্ট বা বোটানিক্যাল পেটেন্ট, আর আরেকটা হচ্ছে তোমার ডিজাইন পেটেন্ট। ডিজাইন পেটেন্ট আমি জানি না তোমাদেরকে ম্যাডামরা কতটুকু, ম্যাডাম নাকি স্যার আমি জানি না, এটাও কে পড়াইছে, এটা কে পড়াইছে? শান্ত বণিক স্যার। শান্ত বণিক স্যার, হ্যাঁ। তাহলে শান্ত বণিক স্যার এই জিনিসগুলো কতটুকু এক্সপ্লেইন করছে এটা তো আর আমি জানি না, তবে জেনারেলি পেটেন্ট আলোচনায় আসলে হয়তোবা বলতে পারে পেটেন্ট পাওয়ার শর্ত কি, পেটেন্ট কারা পাবে, কিভাবে পাবে। পেটেন্ট পাওয়ার শর্ত হচ্ছে মোটা দাগে দুইটা। নাম্বার 1, নতুন কিছু আবিষ্কার করতে হবে, এটা হচ্ছে শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2 হচ্ছে এমন কিছু নতুন আবিষ্কার করতে হবে যেটা পাবলিকের জন্য ইউজফুল, পাবলিকের জন্য ভ্যালুয়েবল। তাহলে সামথিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল, এই দুটা শর্ত যদি পূরণ না করে, কোনো একটা যদি পূরণ না করে, তাহলে সেটা পেটেন্ট পাবে না। হ্যাঁ, তারপরে পেটেন্টের টাইপস গুলো তো বললাম, তারপর পেটেন্টের টাইপস গুলো তো আমি বললাম যে পেটেন্টের 3 ধরনের টাইপস আছে, এবং প্রত্যেকটা টাইপসের কিন্তু আবার কতগুলো তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে। ইউটিলিটি পেটেন্ট হচ্ছে ইনভেনশনের জন্য দেয়, ডিজাইন পেটেন্ট হচ্ছে যে তোমার অর্নামেন্টাল ডিজাইন বা দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ দ্য প্রোডাক্ট, সেইটাকে আমরা পেটেন্ট করলে সেটাকে বলবে ডিজাইন পেটেন্ট। আর প্ল্যান পেটেন্ট বা বোটানিক্যাল পেটেন্ট হচ্ছে আদার দেন ইউটিলিটি পেটেন্ট, all other patent that are given for any kind of botanical creation which never existed in the nature, rather that was invented by human effort, সেটাকে তখন বলা হবে বোটানিক্যাল পেটেন্ট বা প্ল্যান পেটেন্ট। এবং প্রত্যেকটা পেটেন্টের একটা বয়স থাকে, যেমন তোমার ইউটিলিটি পেটেন্টের জন্য জেনারেলি 17 বছর দেয়া হয়, 17 ইয়ার্স গ্র্যান্ট করা হয়, তবে এটা এক দেশের থেকে আরেক দেশে ভ্যারি করতে পারে, বাট জেনারেলি এটা 17 ইয়ার্স এর মতো গ্র্যান্ট করা হয়। বোটানিক্যাল পেটেন্টও একইভাবে 17 ইয়ার্স এর জন্য গ্র্যান্ট করা হয়। ডিজাইন পেটেন্টও এটা 14 ইয়ার্স দেয়া হয়, পরবর্তীতে এটা আস্তে আস্তে করে এগুলো আবার রিনিউ করা যায়। পেটেন্ট গুলো যখন শেষ হয়ে যায় তখন আবার রিনিউ করা যায়, তবে একটা পর্যায়ে পেটেন্ট গুলো আর কোনো মানে ইনভেনশনের আর কোনো ওই এরকম মানে টাইম এক্সটেনশন দেওয়া হয় না, তখন এটা পাবলিক প্রপার্টি হয়ে যায়, তখন ওই পেটেন্ট নলেজটা অন্য কোনো কোম্পানি ব্যবহার করে তারাও ওই ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে। হ্যাঁ, যেমন মনে করো তোমার এই যে গ্ল্যাক্সো কোম্পানি, তারা যখন প্যারাসিটামল বানায়, প্যারাসিটামল তো সবাই চিনো, এই প্যারাসিটামল ওষুধটা যখন বানায় তখন কিন্তু এই প্যারাসিটামল ওষুধের জন্য তারা কিন্তু পেটেন্ট পায়, এবং এই পেটেন্টটা দীর্ঘদিন ধরে পেটেন্টটা যখন চলে, পেটেন্টটা যখন টাইম শেষ হয়ে যায়, কোম্পানি কিন্তু আবার পেটেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, মানে রিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং এই ক্ষেত্রে পেটেন্ট রেজিস্ট্রেশন অথরিটি আবার সেটাকে রিনিউ করতে পারে। এভাবে করার পরে একটা পর্যায়ে রিনিউ টাইম যখন শেষ হয়ে যাবে, তখন ওই পেটেন্টটা
মানে ওই যেই নলেজটা, সেই নলেজটা পাবলিক প্রপার্টি হিসাবে ব্যবহৃত হবে এবং ওই পেটেন্টের নলেজটা যে কেউ ব্যবহার করে তারা কিন্তু বিজনেস করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো বাধা নাই। এই ধরনের কিছু আইনগত ব্যাপার স্যাপার আছে। আবার কপিরাইট জিনিসটা একেবারে ডিফারেন্ট। কপিরাইট হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি ফর এনি কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল এন্ডেভার বা এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ এন্ডেভার। তুমি কোনো কিছু একটা ক্রিয়েটিভ সলিউশনের জন্য তুমি এই ধরনের একটা গ্র্যান্ট পাবা, সেটাকে বলা হবে কপিরাইট। সেটা হতে পারে তুমি একটা গান বানাইলা, একটা নাচের একটা মুদ্রা তৈরি করলা, তুমি একটা গল্প লেখলা, বই লেখলা, একটা কবিতা লেখলা, একটা সফটওয়্যার ডিজাইন করলা, একটা স্কাল্পচার বানাইলা, একটা ছবি তুললা, ফটোগ্রাফি, কিংবা যে কোনো কিছু, এনিথিং ক্রিয়েটিভ, একটা সিনেমা করলা, সেটার জন্য তুমি কপিরাইট পাবা। একটা পড়ালেখার বই লেখলা, একাডেমিক বই লেখলা, সেটার জন্য কপিরাইট পাবা। একটা জার্নালে আর্টিকেল পাবলিশ করলা, সেটার জন্য তুমি কপিরাইট পাবা। একটা 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 কি বলবো, একটা ফটোগ্রাফি তুললা, একটা ফটো তুললা, সেই ফটোটাকেও তুমি কপিরাইট করতে পারো, যে তোমার এই ফটোটা আর কেউ ক্লেম করতে পারবে না, এটা অন্য কারো ফটো, এটা তোমারই তোলা ফটো। তারপর তুমি স্কাল্পচার বানাইতে পারো, দ্যাট ইজ ভাস্কর্য বানাইতে পারো, সেই ভাস্কর্যেরও তুমি কপিরাইট পাবা। এইভাবে যতগুলো ক্রিয়েটিভ কাজ আছে, আমরা ক্রিয়েটিভ কাজ বলতে যেটা বুঝাই, সবগুলো ক্রিয়েটিভ কাজের জন্য কপিরাইট দেয়া হয়, মানে আবেদন করতে হবে, আবেদন করলে কপিরাইট পাওয়া যাবে। কপিরাইট কতদিন থাকে? কপিরাইট থাকবে ততদিন পর্যন্ত যতজন, যিনি আবিষ্কর্তা, যিনি কপিরাইটটা, যিনি এই নতুন ক্রিয়েটিভিটিটা আবিষ্কার করছেন, ওনার জীবন যতদিন থাকবে ততদিন পাবেন, প্লাস ওনার মৃত্যুর পরে আরো 50 ইয়ার্স অর 60 ইয়ার্স পেতে পারেন। এটা সাবজেক্ট টু, স্যার হ্যাঁ 60 ইয়ার্স 50 হ্যাঁ 50 হইতে পারে, এটা 60, আমি সেটাই তো বললাম, এটা 50 হইতে পারে, এটা 60, দেশে দেশে ভ্যারি করতে পারে, এক একটা দেশে হয়তো বা বিষয়টা ভ্যারি করতে পারে, বাট রাফলি 50 ইয়ার্স অথবা 60 ইয়ার্স এই পর্যন্ত তাদেরকে একটা কপিরাইট দেয়া হবে, ইভেন আফটার দ্য ডেথ অফ দ্য ক্রিয়েটর অফ দ্য কপিরাইট। হ্যাঁ, ক্রিয়েটর অফ দ্য ক্রিয়েটিভিটি বা কোনো মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই জিনিসটা আমাদের ক্রিয়েটিভ কপিরাইটে চলে গেল। আবার আছে ট্রেডমার্ক জিনিসটা কি? এখন এইসব প্রশ্নগুলোতে আলোচনা করতে গেলে তো সময় লাগবে, বাট আমি তত লম্বা আলোচনা করতে পারবো না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে প্রত্যেকটা টপিকে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এবং এগুলোর মধ্যে আসলে কোনো কঠিন কিছুও নাই। এখানে কঠিন কিছু কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমাকে ইনফরমেশন গুলোকে একটু খেয়াল রাখতে হবে, কোন ইনফরমেশনটি কোন টপিকের সাথে রিলেটেড। এখন তুমি কপিরাইটের ইনফরমেশন গুলোকে যদি পেটেন্টের মধ্যে ঢুকাই দাও, আর পেটেন্টেরটাকে যদি তুমি ট্রেডমার্কে ঢুকাই দাও, তো তাইলে তো ওলট পালট হয়ে যাবে। হ্যাঁ, তারপর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে, হ্যাঁ, এটাও এক ধরনের কিন্তু কপিরাইট, এটাও এক ধরনের কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, তো যাই হোক, তো আশা করি এগুলো অল প্রবাবলি তোমাদের কাছে ক্লিয়ার। আর ডকুমেন্টের কথা যেটা বললা, বা ডকুমেন্ট বা বিভিন্ন সিল অ্যাওয়ার্ডিং অথরিটি, সেটা বিএসটিআই কিংবা মনে করো বিজিএমইএ, বা মনে করো রিহ্যাব, বা মনে করো বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন, কিংবা মনে করো বিসিক, অথবা মনে করো এই ধরনের কোনো অর্গানাইজেশন, যেসব বিষয়গুলো হয়তোবা তোমাদের এই সাবজেক্টের মধ্যে থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি, বিওআই, বাংলাদেশ বোর্ড অফ ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তারপর মনে করো তোমার ডিওয়াইডি, তারপর এখান থেকে ক্যাটালিস্ট, ওইখান থেকে ডানিডা, বা ব্র্যাক, প্রশিকা, কোডেক, বিভিন্ন এনজিও বা এই ধরনের অর্গানাইজেশন গুলো হয়তো বা তোমাদের শর্ট নোটস আকারে দিলেও দিতে পারে, দেয়ার মানে সম্ভাবনা তো আছেই, ন্যাচারালি আছে। তো এই বিষয়গুলো তোমরা এখানে আসলে পড়বা, সেই জন্যই তো তোমাদেরকে বলতেছি যে ফার্স্ট সাবজেক্টটা ভালো করে পড়ো, কারণ ফার্স্ট সাবজেক্টটা ভালো হলে তুমি মেন্টালি বুস্টেড থাকবা, আর ফার্স্ট সাবজেক্টটা খারাপ হলে তোমার দিনের শুরুতেই মন খারাপ হবে, আর এটার ইফেক্টটা তোমার বাকি পরীক্ষাগুলোতে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, কখনো কম্পেয়ার করবা না, মানে ও 20 মার্কের অ্যান্সার, ও 75-এর অ্যান্সার করছে, আমি 5 মার্ক ছেড়ে দিছি, এটা কম্পেয়ার করবা না। কেন জানো? কম্পেয়ার করে কোনো লাভ নাই, এটা কোনো বেনিফিট নাই। এটা যেটা হবে, এটা তোমাকে হয়তো আরো মনে কষ্ট দিবে। কোনো কম্পেয়ার করবা না, তুমি তোমার প্রিপারেশন নিবা, এবং তুমি কারোর সাথে কম্পিটও করবা না। তোমরা প্রত্যেকে তোমরা নিজেদের সাথে কম্পিট করবা, নিজেদের সাথে। তুমি ঠিক করো আমি
আমার হাইয়েস্ট টার্গেট কতটুকু, আমি ইন্ট্রোডাকশন টু বিজনেসে কি পেতে চাই, আমি A+ পেতে চাই নাকি আমি A পেতে চাই, তুমি আগে ঠিক করো, তোমার গোলটা ঠিক করো। গোলটা ঠিক করে অ্যাকর্ডিংলি সেই গোল অনুসারে কতটুকু পড়া দরকার সেভাবে তুমি একটা রুটিন ডিজাইন করো এবং সেইভাবে তুমি পরীক্ষাতে অ্যাপিয়ার করো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার গোল অ্যাচিভ করবা, কিন্তু আরেকজনের গোলের সাথে নিজের গোলকে মিলানোর কোনো দরকার নাই। তুমি দেখতেছো তোমার আরেক বন্ধু ঘোরাঘুরি করতেছে, পড়ালেখা করতেছে না, আসলে হয়তোবা তার গোল হচ্ছে একটা B পাইলেও সে খুশি, সে 3 পাইলেও খুশি, 2.5 পাইলেও হয়তোবা খুশি। তুমি কি 2.5 পাইলে খুশি হবা কিনা এটা তোমাকে ঠিক করতে হবে। যদি তুমি খুশি না হও তাহলে তুমি কত পাইলে খুশি হবা, তাহলে সেইটার জন্য তুমি প্রিপারেশন নাও। আরেকজনকে দেখে নিজেকে জাজ করবা না, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার বন্ধু সকালবেলা পড়ে তাই তোমাকেও সকালে পড়তে হবে, নট নেসেসারি। তুমি যদি সন্ধ্যায় পড়তে পছন্দ করো তুমি সন্ধ্যায় পড়ো, কেউ ভোরবেলা পছন্দ করে, কেউ শেষ রাতে পছন্দ করে। যে যেভাবে কমফোর্ট ফিল করো ভাই, তুমি তোমার কমফোর্ট জোনের ভেতরে থেকেই তোমার টার্গেট গুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো। আননেসেসারিলি 10 জনের সাথে কখনো কম্পিট করবা না, এটা বোকামি ছাড়া আর কিছুই না, এটার কোনো রেজাল্টও আসবে না। কম্পিট করতে হবে তোমার এবিলিটি গুলোকে মাথায় রেখে, তোমার গোলটাকে মাথায় রেখে, দ্যাটস ইট। হ্যাঁ, এর বাইরে অন্য কোনো ভাবে চিন্তা ভাবনা করবা না, তাইলে তুমি ফ্রাস্ট্রেটেড হয়তো বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, এবং যেটা হওয়া উচিত হবে না। একবার ফ্রাস্ট্রেটেড হলে কিন্তু এটা কিন্তু খুব একেবারে জিওমেট্রিক্যালি বাড়তে থাকবে। হ্যাঁ, কাজে এই রিস্কটা অবশ্যই নেওয়া যাবে না। তো যাই হোক, এগুলো তোমরা মাথায় রাখবা। আর ম্যানেজমেন্ট সাবজেক্টটা সম্বন্ধে আর কি বা বলবো, এখানে কি বা আছে আমি জানি না কি আছে, হয়তো বা প্ল্যানিং কি, অর্গানাইজিং কি, কন্ট্রোলিং কি, স্টাফিং কি, বাজেটিং কি, এসব বিষয় থাকতে পারে, আমি জানি না আসলে কি আছে, হোয়াট এভার। তো এখানে আসলে ম্যানেজমেন্ট সাবজেক্টে প্রচুর লিখতে পারবা, এখানে লেখার সুযোগ আছে। তোমরা এখানে, এটা যেহেতু লাস্ট সাবজেক্ট, আরো মনের মাধুরী মিশিয়ে লেখো, তবে আননেসেসারি লেখা লিখবা না, মানে ফালতু কথা লিখবা না। অনেকে উল্টাপাল্টা লিখে পৃষ্ঠা ভরাই রাখে, এরকম আমরা প্রচুর খাতা পাই। উল্টাপাল্টা লিখে খালি পৃষ্ঠা ভরাইছে, মনে করছে টিচাররা পড়বে না। এই ভুল কোনদিন করবা না। যদি সামহাউ তোমার টিচার, কারণ তোমার খাতাটা তো কমপক্ষে 2 জন কাটবে, তোমার খাতা কমপক্ষে 2 জন কাটবে, তাহলে এই 2 জনের মধ্যে কারো চোখে যদি পড়ে যায় তুমি উল্টাপাল্টা লিখছো, আলতু ফালতু কথা লিখছো, তোমার যেটা মার্কস পেতা সেটাও তোমাকে দিবে না, এবং না দেওয়ার রাইট আছে তার। একজন টিচার, একজন এক্সামিনার, সেটা উনি নাও দিতে পারে, ওনার সেই রাইট আছে। অনেক ছেলে মেয়ে চালাকি করে, করে কি, যেই প্রশ্নের উত্তরটা ভালো করে শিখছে সেটা তো লেখেই ভালো করে, আর অন্যান্য প্রশ্নের উত্তরে ওই একই উত্তরই লেখে, মানে প্রশ্ন একটা কিন্তু উত্তর লেখে আরেকটা। মানে মনে করে যে আমি তো প্রচুর লিখতেছি, টিচার তো আর ওভাবে লাইন বাই লাইন পড়বে না, প্যারা বাই প্যারা পড়বে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি বলতে পারি, আমাদের টিচাররা খুবই ইন্টেলিজেন্ট, খুবই চালাক। হ্যাঁ, কাজে এই ওনাদের সাথে যারা চালাকি করার চিন্তা ভাবনা করবা, তারা কিন্তু ভাই আমি ওটা দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। হ্যাঁ, তোমার রিস্ক তোমার থাকবে। আর সবসময় একটা কথা বলবো, 100 মার্কস মানে ফুল অ্যান্সার করার চেষ্টা করবা, যতটুকু পারো ফুল অ্যান্সার করার চেষ্টা করবা, নকল করার চেষ্টা করবা না, ডেঞ্জারাস ব্যাপার। আমাদের এখানে নকলের শাস্তি খুব মারাত্মক, তোমাদের কোনো আইডিয়া নাই, যেহেতু তোমরা জীবনে অনার্সের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, অনেকে ধারণা নাও থাকতে পারে, বাংলাদেশের অনেকে অনেক জায়গা থেকে আসতে পারো, হয়তোবা সেখানে নকল টকল বা এইসবের একটা হয়তোবা প্র্যাকটিস থাকতেও পারে, আমি জানি না আছে কিনা। বাট যদি তোমাদের সেই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, বগলের তলায়, কলমের ভেতরে বা পকেটের ভেতরে, মেয়েদের আরো সুবিধা আছে, মেয়েরা অনেকে বোরখা পরে আসলে, হিজাব পরে আসলে হিজাবের ভিতরে নানাভাবে এটা লুকায় টুকায়, তারপর বাথরুমের মধ্যে, কমোডের ভেতরে, হ্যাঁ, এইসব বেসিনের তলে, এইসব ভাবে অনেকে রেখে নানাভাবে নকল করার বা আনফেয়ার মিন্সের চেষ্টা করে। এটার ডিরেক্ট শাস্তি একেবারে এক্সপালশন ফ্রম দ্য এক্সাম, এবং কপাল যদি খারাপ হয় এক্সপালশন ফ্রম দ্য সেমিস্টার থেকে বহিষ্কার করে দিবে। একদম একবার দেখলেই হবে, সেমিস্টার থেকে বহিষ্কার করে দিবে। আর সেমিস্টার থেকে বহিষ্কার যদি হয়েই যাও, তখন তোমরা বুঝবা এটার কষ্টটা কি রকম। এখন বুঝবা না, কিন্তু
এখন মনে করবা যে ধুরো স্যার বললে কি হবে, আমার নকলটা আমি ঠিকই নিয়ে যাব, সুযোগ পাইলে আমি দেখবো। দেখো তুমি, কোনো অসুবিধা নেই, আমি তো মানা করবো না তোমাকে তুমি নকল করিও না, তোমার দায় দায়িত্বে তুমি নকল করবা। যদি সেটা করে থাকো, এটা রিস্কও 100% তোমরা নিবা, এবং এটা রিস্ক যে কত মারাত্মক এটা তোমরা যখন এটা এটা মানে এটার মুখে পড়বা তার আগে তোমরা বুঝবা না। তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো, তোমরা কেউ লাইফের প্রথমে, জীবনের একেবারে ফার্স্টে অনার্সে এইসব বাজে প্র্যাকটিসের সাথে কখনো ইনভলভ হবা না। যারা আগে ইনভলভ ছিলা জীবনে কখনো কোনো পর্যায়ে, তারা এটা ভুলে যাও, এইসব এখানে করা যাবে না। তারপর মোবাইলের মধ্যে অনেকে ফটো তুলে আনে, মোবাইলের মধ্যে অনেকে নোটগুলোকে নিয়ে আসে ইত্যাদি, এগুলো কোনোটাই করার চেষ্টা করবা না। এগুলোর একটাই রেজাল্ট, প্রথম রেজাল্ট হচ্ছে যে তোমারকে ওই পরীক্ষা থেকে বাইর করে দিবে, একদম সিম্পল। তুমি যতই স্যার ম্যাডাম কান্নাকাটি, আমরা এগুলো 2 পয়সাও পাত্তা দিই না, আমরা এগুলো একদম কোনো অংশে পাত্তা দিই না। তুমি মেয়ে না তুমি ছেলে, এর আমার কিছুই আসবে না, তোমার চোখের পানি দিয়ে আমাদের কিছুই আসবে যাবে না। আমরা ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করি, এবং আমাদের ডিপার্টমেন্টের অত্যন্ত স্ট্রং সুনাম আছে যে আমাদের সব ফালতু জিনিস আমরা একেবারেই অ্যাকোমোডেট করি না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা ঘাড় পর্যন্ত ঘুরাইতে পারতাম না, আমাদের সালামতুল্লাহ স্যার আমাদেরকে ঘাড় পর্যন্ত ঘুরাইতে দিতেন না, নকল তো বহুত পরের কথা। হ্যাঁ, আমাদের সময় একটা মেয়ে প্রথম পরীক্ষায়, সে পরীক্ষা ছিল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, প্রথম পরীক্ষায় সে শুরুতেই নকল করতে গেছে, এবং সে নকল করেও নাই, সে নকল করে নাই, করতে গেছে। সে বাথরুমে গেছে, বাথরুম থেকে নকল বের করবে, তার মধ্যে তৈয়ব স্যার ধরে ফেলছে। তৈয়ব স্যার পিছন পিছন গেছে, মেয়ে বুঝতে পারে নাই, এবং মেয়েটা যখন নকলটা বের করছে সে নকলটা পড়েও নাই, নকলটা দেখতেও পারে নাই, ওই মেয়েটাকে এক্সপেল করে দেওয়া হয়েছে। শুধু এক্সপেল না, সে আমাদের গোটা ব্যাচ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সে তার ডিগ্রি কমপ্লিট করতে পারে নাই। তো আমি এই জন্য তোমাদেরকে এই কথাগুলো এই জন্যই বললাম যে ইউনিভার্সিটির পড়ালেখার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে তোমার সাবজেক্ট টিচার যা পড়াবে তোমার পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক ভাবে ওরকমই প্রশ্ন আসবে, একেবারে ওই বোর্ডের এক্সামের মতো 100% আনকমন আসবে না, সেটা কিন্তু একটা সুবিধা আছে। তবে ইউনিভার্সিটি পরীক্ষার একটা কঠিন জায়গা হচ্ছে যে ইউনিভার্সিটি পরীক্ষায় আমরা কিন্তু ডিসিপ্লিন বলতে যেটা বোঝায় ফেয়ারনেস, হ্যাঁ, এটা আমরা খুব স্ট্রংলি মেনটেন করি। এখানে আমাদের অন্য কোন রকমের আমরা কাউকে সুযোগ দেই না, এবং প্রত্যেককে যার যার যোগ্যতা অনুসারে তার গ্রেড অ্যাচিভ করতে হবে, এই হচ্ছে কথা। এবং আমি এইটুক বলবো যে যারা তোমরা মিডিওকার স্টুডেন্ট, শুধু মিডিওকার বলে কখনো ভয় পাবা না বা মন খারাপ করবা না যে আমি কি বার ভালো রেজাল্ট করব। মিডিওকার ছেলেমেয়েরাই সবচেয়ে ভালো রেজাল্ট করে, এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। যারা বেশি ভালো ছাত্রছাত্রী তারা ওভার কনফিডেন্সের কারণে ধরা খায়, আর যারা খারাপ আছে তারা তো আসলে তারা তো আসলে এমনিতেই খারাপ, তারা তো পড়ালেখা করবে না, করতে চায় না, তারা তো এমনিতেই খারাপ করে। ভালো করে কারা? মূলত ভালো করে যারা মিডিওকার স্টুডেন্ট, মাঝামাঝি ক্যাটাগরির স্টুডেন্ট, মিডল ক্লাস, এরা একটু যদি নিয়মিত পড়ালেখা করে এরা সবচেয়ে ভালো রেজাল্ট করা শুরু করে। তো এই জন্য আমি এই জন্য তোমাদের সবাইকে বলবো যে তোমরা সাহস রেখে পরীক্ষা দাও। আর তোমাদের যেহেতু এখন প্যান্ডেমিকের মধ্যে পরীক্ষা দিচ্ছ, তোমরা অনলাইনে ক্লাস করেছো বা তোমরা সেইভাবে ফিজিক্যাল ক্লাসের ইম্প্যাক্টটা পাও নাই, তো সেই সব বিষয়গুলো মাথায় রেখেই পরীক্ষার প্রশ্নগুলো সেভাবেই করা হবে, কঠিন করা হবে না, যতটুকু সম্ভব ততটুকু সহজ করার চেষ্টা করা হবে। ওই বিষয়টি আমি আশ্বাস দিতে পারি তোমাদেরকে, কাজে তোমরা সেইভাবে মাথায় রেখেই প্রিপারেশনটা নিতে থাকো, ঠিক আছে? আর কিছু থাকলে বলতে পারো। স্যার ভাইবা সম্পর্কে যদি একটু বলতেন। ভাইভাতে বেসিক্যালি কোশ্চেন আসবে মূলত প্রশ্নে যেগুলো আছে সেগুলো থেকে, মূলত প্রশ্নের বাইরেও কোশ্চেন করতে পারে, তবে জেনারেলি প্রশ্নের মধ্যে তো অনেক কোশ্চেন থাকে। 5টা সাবজেক্টের তোমার কোশ্চেন আছে কতগুলো, তাহলে অতগুলো কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের যে কোনো কোশ্চেন ভাইভা থেকে করতে পারে। আরেকটা ট্রিক আছে, ভাইভাতে তোমাকে হয়তো জিজ্ঞেস করবে তোমার কোন সাবজেক্ট ভালো হয়েছে, এটা কিন্তু জেনারেলি করে। এরকম হলে তোমার কাছে যেটা মনে হয় যে তুমি যেই সাবজেক্টের পরীক্ষাটা সবচেয়ে ভালো দিছো, তুমি প্রয়োজন বোধে বলো যে স্যার আমার এই সাবজেক্টটা সবচেয়ে ভালো হয়েছে।
এটা আন্দাজে বলবা না, এটা জেনে বলবা যে তোমার আসলেই কোন সাবজেক্টটা ভালো হয়েছে, এবং সেই সাবজেক্টের উপরে তোমাকে ডেফিনেটলি অনেক কোয়েশ্চেন করবে। তো যেহেতু তুমি বলতেছো যে তুমি এই সাবজেক্টটা ভালো পরীক্ষা দিছো, তাহলে কোয়েশ্চেন যাই করুক না কেন আশা করা যায় কোয়েশ্চেন গুলো কিন্তু বেসিক্যালি তোমার থেকেই করবে, মানে ওই কোয়েশ্চেন পেপার থেকেই করবে। কাজেই তুমি যদি ওই কোয়েশ্চেন পেপার গুলো ভাইবার আগে ভালো করে দেখে নিয়ে যাও, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ভালো করে দেখে নিয়ে যাও, এবং বিশেষ করে কোনো বিশেষ সাবজেক্টের কোয়েশ্চেন পেপারটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, ভাইভাতে আশা করি ভালো করতে পারবা। আর ভাইভা সম্বন্ধে আরেকটা বিষয় হচ্ছে, ভাইভাতে ইংরেজিতে কথা বলবা। ফর অল অফ ইউর ইনফরমেশন, ভাইভাতে বাংলায় কথা বলবা না। আমরা বাংলাতে ভাইভা হবে না, তো ভাইভা তো হবে ইংরেজিতে। কাজেই ইংরেজি নিয়ে যদি ভীতি থাকে, এই ভীতিটাকে দূর করবা। ইংরেজিতে তোমাকে বলতেই হবে, আর তুমি যদি ইংরেজিতে না বলতে পারো, বাংলায় বলো। তুমি বুঝতেই হবে যে তোমার মার্কস অলরেডি কমে গেছে, কিন্তু তোমার মার্কস অলরেডি ভাইভাতে কমে গেছে, বিকজ আমাদের তো ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আমাদের মিডিয়াম অফ এক্সাম ইংলিশ, আমাদের সবকিছু কিন্তু মিডিয়াম হচ্ছে ইংলিশ। সেই ক্ষেত্রে বাংলা তখনই বলা যাবে তুমি একেবারে অপারগ হলে। হয়তো অপারগ হলে তোমাকে ভাইভা বোর্ড তোমাকে হয়তো অ্যালাউ করবে, ঠিক আছে তুমি বাংলায় উত্তর দাও, কিন্তু জেনারেলি এটা অ্যালাউ করলেও তোমার কিন্তু এই ক্ষেত্রে একটা মার্কস কমে যাবে। এইগুলো মাথায় খেয়াল রাখবা, এই জন্য ইংলিশে স্মার্টলি অ্যান্সার করবা। আরেকটা কথা বলি, ভাইভা বোর্ডে যারা থাকবে তারা তোমাকে যদি বাংলায় প্রশ্ন করে উত্তর দিবা বাংলায়, ভাইভা বোর্ডে যদি ইংরেজিতে প্রশ্ন করে উত্তর দিবা ইংলিশে। এগুলো কতগুলো জিনিস আছে। আর ভাইভা এমনি ফেস করার কিছু টেকনিক আছে, সেটা আসলে এত স্বল্প সময়ের আলোচনায় বর্ণনা করা সম্ভব না। তবে এতটুকু বলবো, তোমরা ভাইভা বোর্ডে ঢুকার পরে প্রথমত তো সালাম দিবা, বা গুড মর্নিং হলে গুড মর্নিং বলবা, গুড আফটারনুন হলে গুড আফটারনুন বলবা। হ্যাঁ, তারপর যদি তোমাদের ধরো মুসলমান শিক্ষক থাকলে সালাম দিবা। তোমরা তো জানো তোমাদের শিক্ষক কারা আছে, কাজে মুসলমান শিক্ষক হলে সালাম দিবা। আর যদি হিন্দু শিক্ষক থাকে তাহলে নমস্কার বলবা। এখন যদি মুসলমান আর হিন্দু শিক্ষক থাকে তাহলে দুইটাই বলবা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, নমস্কার। কিংবা কোনোটাই না বলে তুমি টেকনিক্যালি শুধুমাত্র গুড মর্নিং, গুড আফটারনুন এভাবে বলতে পারো। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে কখনো বসবা না যতক্ষণ তোমাদেরকে বসতে বলা হবে না। 3 নম্বর হচ্ছে যখন বসবা তখন তুমি স্ট্রেইট বসবা, একেবারে হেলান দিয়ে রিল্যাক্স করার মতো যেই বসা ওরকম বসবা না। আবার আর্মি পুলিশরা যেভাবে একেবারে শটান হয়ে থাকে ওই রকমও বসবা না, মোটামুটি রিল্যাক্স করে বসবা, বাট স্ট্রেইটলি বসবা। তোমার মোবাইলটা কখনোই যেন না বাজে, মোবাইলটা অফ রাখবা, এবং মোবাইলটা তোমার ভাইভা টেবিলের উপরে কখনোই রাখবা না, এটা তোমার পকেটে থাকবে, বা মেয়েরা হলে ভ্যানিটি ব্যাগে থাকবে। ছেলেদের জন্য বলতেছি, ছেলেরা এক কালারের শার্ট পরে ভাইভা দিতে যাবা, সিঙ্গেল কালার শার্ট, এবং সেটা হবে লাইট কালার শার্ট। সেটা সাদা হোক, নীল হোক, পিঙ্ক হোক, ইয়েলো হোক, গ্রে হোক, অফ হোয়াইট হোক, যেই কালার হোক, বাট লাইট কালারের এক কালারের শার্ট পরে ভাইভা দিবা। প্যান্টও হবে এক কালার, এবং একটু কন্ট্রাস্ট কালার পরার চেষ্টা করবা, একটু ডার্ক কালার। প্যান্টের কালারটা হবে একটু ডার্ক, শার্টের কালার হবে একটু লাইট, এবং এক কালারের শার্ট। এবং হাতা যেটা বলি, যেটাকে আমরা বলি যে স্লিভস, হ্যাঁ, এই স্লিভস গুলো কিন্তু সম্পূর্ণ আনফোল্ডেড থাকবে, এটা ফোল্ড করবা না, এটা আনফোল্ডেড থাকবে, এবং বাটন করা থাকবে, এবং তোমার বুতাম দেয়া থাকবে। তারপর বুকের দিকের বুতামগুলো সুন্দর করে লাগানো রাখবা, একেবারে সালমান খানের মতো বডি দেখাবা না। হ্যাঁ, এইসব জিনিসগুলো খেয়াল রাখবা। মেয়েদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অতিরিক্ত সাজ করে যাবা না, তবে আবার মিনিমাম সাজটুকু করবা, দ্যাট ইজ চুলটা যেন ঠিকভাবে আঁচড়ানো থাকে। তারপর হালকা একটু লিপস্টিক দিতে পারো, দ্যাটস ফাইন। হালকা কালারের কামিজ পরে যাবা, হ্যাঁ, মানে হালকা কালারের যেসব কামিজ হতে পারে, বা কেউ যদি তোমরা শাড়ি পরতে চাও পরতে পারো, কোনো অসুবিধা নেই, শাড়িও পরতে পারো, বাট শাড়ি ইজ নট ভেরি কমফোর্টেবল, হ্যাঁ, ইন মেনি সিচুয়েশনস। কামিজ ইজ ভেরি ইজি গোয়িং। তো তোমাদের তারপরে এটা তোমাদের চয়েস, শাড়ি পরো, কামিজ পরো, হোয়াট এভার, বাট লাইট কালারের শাড়ি পরবা, লাইট কালারের কামিজ পরবা, হালকা একটু মেকআপ দিবা। একেবারে মেকআপ ছাড়া যাবা এটাও সুন্দর না। তুমি কি ঘরে আসো নাকি যে একেবারে মেকআপ ছাড়া আসলা? তুমি তো একটা ফর্মাল ভাইভা দিতে আসছো, তাহলে ফর্মাল ভাইভা দেওয়ার জন্য মিনিমাম যতটুকু তোমার মেকআপ ততটুকু করবা। হালকা হয়তো ফাউন্ডেশন দিতে পারো, হালকা একটু লিপস্টিক দিতে পারো,
হ্যাঁ, আবার টিপ টিপ দেওয়ার দরকার নাই, হ্যাঁ, টিপ টিপ এগুলো দিবা না, এইসব বিষয়গুলো খেয়াল রাখবা। তারপর ঝুমকা কানের দুল পরবা না। ঝুমকা কানের দুল মানে যেগুলো একেবারে মানে হ্যাঙ্গিং ইয়াররিংস, যেগুলো ঝুলন্ত কানের দুল, হ্যাঁ, এইসব ঝুমকা কানের দুল এগুলো পরবা না। কানের দুল পরলে ছোট ছোট কানের দুল পরবা। হ্যাঁ, তারপর তোমার হিল, হাই হিল ইন পরবা না। স্যার মাস্ট না স্যার? ইন তো হ্যাঁ হ্যাঁ, মাস্ট, কোনটা? ইন মাস্ট হবে, কি ইন মাস্ট? মাস্ট করতে হবে। ইন ইন শার্ট ইন করা, আমি বুঝি নাই। জি স্যার। হ্যাঁ, শার্ট ইন তো অবশ্যই করতে হবে। শার্ট তো তোমার আউট রাখতে পারবা না, শার্ট তো ইন করে যেতে হবে। বেল্ট পরতে হবে, বেল্ট আর জুতা যেন এক কালারের হয়, এটা খেয়াল রাখবা। ছেলেরা সবাই খেয়াল রাখবা, বেল্ট আর জুতা যেন এক কালার হয়। বেল্ট যদি কালো হয় জুতা হবে কালো, মানে আই মিন জুতা যদি কালো হয় বেল্ট হবে কালো, জুতা যদি ব্ল্যাক হয় বেল্ট হবে ব্ল্যাক, জুতা যদি ব্রাউন হয় বেল্ট হবে ব্রাউন, জুতা যদি হোয়াইট হয় বেল্ট হবে হোয়াইট। সাবধান, উল্টাপাল্টা বেল্ট পরবা না, এগুলো কিন্তু মার্ক করবে যারা ভাইভা বোর্ডে থাকবে। হ্যাঁ, তোমার ড্রেস সেন্সটা দেখবে। কিন্তু তুমি খালি একাডেমিক্যালি ভালো কিন্তু তোমার অ্যাপিয়ারেন্স ভালো না, তাহলে তো তুমি টোটাল রেজাল্টটা ভালো পাবা না। তোমাকে সবকিছু মিলেই ভালো আউটপুট দিতে হবে। হ্যাঁ, এগুলো সবগুলো খেয়াল করতে হবে। এরপরে যেটা হবে, তোমরা বসার পরে তোমাদেরকে বলবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, বলবে হয়তোবা, অনেককেই বলবে, হয়তো অনেককে বলবে না, বাট অধিকাংশদেরকে হয়তোবা বলবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তখন তুমি বলবা যে আই এম আফরিন দিনা, মাই আইডি ইজ এত এত, হ্যাঁ, আই এম আহমেদ তৌসিফ, মাই আইডি ইজ এত এত, আই এম ফ্রম চিটাগং, আই আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি এইচএসসি। এই যে এইসব কথাগুলো বললা, এগুলো বলবা না, বুঝছো? ইন্ট্রোডাকশন ছেলেমেয়েরা দিতে জানে না, ইন্ট্রোডাকশন দিবা স্মার্টলি। হ্যাঁ, তুমি অতটুকু বলো। আর এখানে যেহেতু তোমার এটা একাডেমিক ইন্টারভিউ, এখানে এত লম্বা ইন্ট্রোডাকশনের কিছু দরকারও নাই। এখানে তুমি শুধুমাত্র বলো আই এম, ফর এক্সাম্পল, আই এম আনিকা তাবাসসুম, ফর এক্সাম্পল, মাই আইডি ইজ এত এত, I've been studying in the Department of Marketing and got admitted in BBA program in 2020. ফর এক্সাম্পল, তোমাদের যেটা সেটা বলবা। হ্যাঁ, আই পাসড মাই এইচএসসি অ্যান্ড এইচএসসি ইন দ্য ইয়ার এত অ্যান্ড এত রেসপেক্টিভলি উইথ জিপিএ এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, শেষ। অনেকে আবার বলে আই হ্যাভ পাসড, আই হ্যাভ লাগাই দে একটা। তো হ্যাভ কেন লাগাবা? হ্যাভ লাগানোর দরকারটা কি? তুমি জিপিএ পাস, এসএসসি পাস করছো আজকের থেকে 4 বছর আগে, এইচএসসি পাস করছো আজকের থেকে 2 বছর আগে, তো এটা পাস্ট টেন্স না? পাস্ট টেন্সের সাথে আবার তুমি প্রেজেন্ট পারফেক্ট লাগাচ্ছ কেন? এটা হচ্ছে মানে ছেলে মেয়েদের এইখানেই হচ্ছে তার ইন্টেলিজেন্সের অভাব। অথচ সে কিন্তু একটা সাবজেক্ট পড়ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা পড়ার পরেও ভাইভাতে এসে ছেলেমেয়েরা ভুল করতেছে। তার মানে সে আসলে ল্যাঙ্গুয়েজ থেকে কিছু শিখে নাই, তার ইন্টেলিজেন্স, তার মাথাকে সে কাজেই লাগাচ্ছে না, সে আসলে গাধার মতো আগের মতোই রয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে তোমাদের স্মার্টনেসের জায়গা। তাহলে তোমরা যে কোনো অতীতের ব্যাপারগুলো বলতে গিয়ে সিম্পল পাস্ট ইউজ করবা, কারেন্ট ব্যাপারগুলো বলতে গেলে সিম্পল প্রেজেন্ট ইউজ করবা। এইভাবে তোমরা কথাগুলো বলবা। তখন তোমরা বলবা আই পাসড মাই এইচএসসি or SSC in the year 2000 এত and এত from this school or that school under this board or that board with GPA these or that. এইভাবে তোমরা কথাগুলো বলবা এবং এই ইনফরমেশন গুলো তোমরা একই সেন্টেন্সে দেওয়ার চেষ্টা করবা, ভাগ ভাগ সেন্টেন্সে দিবা না। যেমন I completed my HSC in 2000 কত, ধরো 2018 বা 2019, and after passing my HSC I got admitted into the BBA program of the Department of Marketing, and this admission was in the year 2020, and my CGPA in HSC was 4.85. এই যে তুমি কথাগুলো বললা, এখানে কয়টা সেন্টেন্স? 4টা-5টা সেন্টেন্স বললা। এটাই হচ্ছে তোমার ইন্টেলিজেন্সের জায়গা, যে তোমার ইন্টেলিজেন্স কম। আর যে স্মার্ট হবে সে কি করবে? সে এক সেন্টেন্সে সব ইনফরমেশন দিবে। সে বলবে আই পাসড এসএসসি উইথ জিপিএ এত ফ্রম এই স্কুল আন্ডার দিস বোর্ড এন্ড গট অ্যাডমিটেড ইনটু বিবিএ প্রোগ্রাম এট দ্য ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ইন দ্য ইয়ার 2020। একটাই সেন্টেন্স। এইভাবে স্মার্টলি অ্যান্সার করবা। তারপর তোমার ভাই কি আছে, বোন কি আছে, বাবা কি করে, এত কিছু বলার দরকার নাই। আর যদি বলতেই হয়, বাবার নামের আগে মিস্টার দিবা, মায়ের নামের আগে মিসেস দিবা।
বুঝছো? মিসেস দিবা বা মিস দাও, অসুবিধা নেই, মাকেও মিস বলা যায়। তবে অধিকাংশরা মিসেস ব্যবহার করে, বাট এখন মিসও ব্যবহার করা যায়। যাই হোক, ওই আলোচনায় যাচ্ছি না। বাট বাবা মা নাম বলার সময় বলবা না যে মাই ফাদার ইজ মোহাম্মদ আবুল কালাম। না, আবুল কালাম কি তোমার দোস্ত? আবুল কালাম ইজ ইউর ফাদার। সো ওয়েন ইউ utter your father's name, use show respect, and you can show respect by using Mr. হ্যাঁ, বা উনি যদি একজন ডক্টর হয় তাহলে আবার বলবা না যে মাই ফাদার ইজ মিস্টার ডক্টর সো এন্ড সো। না, মিস্টার ডক্টর একসাথে বলবা না। যদি উনি ডক্টর হয় তাহলে তুমি মিস্টার বাদ দিবা, শুধু ডক্টর বলবা। যদি উনি ইঞ্জিনিয়ার হয় তাহলে শুধু ইঞ্জিনিয়ার বলবা, মিস্টার বাদ দিবা। যদি উনি অ্যাডভোকেট হয় তাহলে উনি অ্যাডভোকেট বলবা, মিস্টার বাদ দিবা। কথা বুঝছো? অর্থাৎ যার যে প্রফেশনাল আইডেন্টিটি আছে তা সেইভাবেই তাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, আর আবার নিজের নাম বলার সময় মিস্টার বলে ফেলবা না। মাই নেম ইজ মিস আনিকা তাবাসসুম, এরকম আবার বলবা না। তুমি নিজের নামের সাথে কেন মিস দিবা বা মিস্টার দিবা? এটা দিবা না। এগুলো ছোটখাটো ব্যাপার, বাট ছোটখাটো জিনিসগুলোই কিন্তু সবচেয়ে আগে চোখে পড়বে। হ্যাঁ, কাপড় চোপড়ের ব্যাপার বললাম। তারপর তোমার অ্যান্সার যখন করবা, কোনো প্রশ্ন যখন করবে, অ্যান্সার করবা কিভাবে? চারিদিকে তাকাবা, সবার দিকে তাকাবা। তোমার ইন্টারভিউ বোর্ডে, তোমার ভাইভা বোর্ডে কমপক্ষে 3 জন টিচার থাকবে, 4 জনও থাকবে, এক্সটার্নাল সহ ধরলে 4 জন থাকবে। তাহলে এই যে 3 জন 4 জন টিচার আছে, সবার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে অ্যান্সার দিবা। শুধু একজনের দিকেই তাকাই তাকাই অ্যান্সার দিবা, এইটা ঠিক হবে না, এটা অন্যরা পছন্দ করবে না। এগুলো খেয়াল রাখবা। আরেকটা হচ্ছে যখন অ্যান্সার দিবা, অ্যান্সারটা যতটুকু সম্ভব মানে একেবারে মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েটলি দিবা, এবং মানে উইদিন লিমিট অ্যান্সারটা শেষ করার চেষ্টা করবা, অতিরিক্ত সময় নিবা না। আরেকটা স্মার্টনেস হচ্ছে তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি যদি না জানো, সেটা নাও জানতে পারো, এবং এটা খুব ন্যাচারাল। তুমি যদি না জানো, তুমি কোনো রকমের টাইম ওয়েস্ট না করে, ডিলে না করে তুমি বিনয়ের সাথে বলবো, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আই ডোন্ট নো দ্য অ্যান্সার টু দিস, বা সরি স্যার, I passed the question because I don't know the answer. I'm extremely sorry for that. Smartly handle করবা। তুমি যে অ্যান্সারটা জানো না, তুমি আবার আমতা আমতা করে ও করে টাইম কিল করবা, এটা তো ইজ নট জাস্টিফাইড। ভাইভাতে স্মার্টনেস অনেক ইম্পর্টেন্ট জিনিস, নলেজটাও ইম্পর্টেন্ট, বাট স্মার্টনেসটাও ইম্পর্টেন্ট। তোমাকে স্মার্টলি নলেজের পরীক্ষা দিতে হবে, দ্যাট ইজ ভাইভা। আর প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্স অফ মাইন্ডটা সবসময় রাখবা। কোন সিচুয়েশনে কি বলতে হবে, আর একটু স্মাইলিং ফেসে সবসময় থাকবা। অর্থাৎ ভাইভা বোর্ডে একটু স্মাইলিং ফেসে থাকবা। আর ছেলেদের ক্ষেত্রে বলবো, যারা দাড়ি রাখে তারা তো দাড়ি রাখে, কিন্তু যারা দাড়ি রাখো না তারা একদম ক্লিন শেভে যাবা, একদম ক্লিন শেভে যাবা। ওই যে দেবদাস মার্কা, অর্ধেক দাড়ি অর্ধেক নাই, এসব ফালতু ভাবে অ্যাপিয়ার করবা না। আমরা এরকম প্রচুর ছেলে মেয়েকে ভাইভা বোর্ড থেকে বের করে দিই, যাদের এরকম খোসা খোসা দাড়ি। আমরা বলি যে যাও তুমি আগে শেভ করে আসো, তারপর আবার তোমাকে ভাইভাতে বসাবো। তাদেরকে শেভ করে আসতে হয়, তারপর তারা ভাইভাতে বসে। আর যদি শেভ করতে না পারে, তার ভাইভাই নেই না, বলে যে পরের দিন আসো, পরের দিন ভাইভাতে বসবা। এইসব বিষয়গুলো কিন্তু খুব স্ট্রিক্ট, এগুলো তো হালকা ভাবে নিও না। আর তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়ে, হ্যাঁ, কাজেই তোমাদেরকে যে অনেক প্রশ্ন করবেই, এটা ন্যাচারাল। কাজে তোমরা এই জন্য প্রপারলি বিহেভড হবা, ওয়েল বিহেভড হবা, এবং মানে ট্রাই টু অ্যাডজাস্ট ইউরসেলফ উইথ দ্য ফ্লো অফ দ্য ভাইভা বোর্ড অ্যাটমসফিয়ার। ওইখানে অ্যাটমসফিয়ারটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিবা। এনিওয়েজ, আর কিছু থাকলে বলতে পারো। স্যার আমাদের কি শাটল চলবে? শাটল চলবে না মনে হয়, এটা সম্ভাবনা নাই, আপাতত নাই। এখন এটা একাডেমিক কাউন্সিলের ডিসিশন, যদি কিছু হয়। একজন স্টুডেন্ট কি স্যার 5টা কোর্সের ভাইভা একদিনে দিবে না, এক সময় একসাথে দিয়ে দিবে? একসাথে দিবে, রাইট। একটা স্টুডেন্ট স্যার একবারই ভাইভা দিবে? একবার একটা সেমিস্টারে একটা স্টুডেন্ট একবারই ভাইভা দিবে, এবং তার কি স্যার স্টুডেন্ট ভাগ হয়ে যাবে? এমনি স্টুডেন্ট ভাগ করবে? অবশ্যই ভাগ হবে। তোমাদের এতজন ছাত্রছাত্রীকে তো একদিনে ভাইভা নেওয়া সম্ভব না। কাজেই এই ক্ষেত্রে তোমাদের টোটাল ছাত্রদেরকে 2টি ভাগে ভাগ করা হবে। একটা ভাগ প্রথম দিন দিবে, আরেকটা ভাগ দ্বিতীয় দিন দিবে। হ্যাঁ, এইভাবে ভাইভা হবে, এবং ভাইভা শুরু হবে সকাল থেকে এবং প্রয়োজন বোধে বিকাল পর্যন্ত চলে।
কারণ 70 জন 60 জনের উপর ছেলে মেয়েদেরকে একদিনে ভাইবা নেওয়া কিন্তু কঠিন কাজ। প্রত্যেককে যদি তোমরা হিসাব করো 5 মিনিট করে ধরো, তাহলে 70 জনের ভাইবা কত মিনিট লাগে? হ্যাঁ, 70 × 5, 5 × 7 = 35, 350 মিনিট। 350 মিনিট মানে হচ্ছে 6 × 6 = 36, 6 ঘন্টা লাগে। তাহলে সকাল যদি 10টা বাজেও ভাইবা শুরু হয়, 6 ঘন্টা তুমি হিসাব করো কতক্ষণ লাগতেছে। এর মধ্যে টিচাররা নামাজ পড়বে, ভাত খাবে, হ্যাঁ, চা নাস্তার বিরতি আছে, ছেলে মেয়েদেরও রিক্রিয়েশনের ব্যাপার আছে, তাদেরও লাঞ্চের ব্যাপার আছে। সবকিছু মিলে 70 জনের ভাইবা নিতে সকাল 10টা শুরু করলে 11, 12, 1, 2, 3, 4 বিকাল 4টা বেজে যেতে পারে। এটা খেয়াল রাখবা। স্যার, হ্যাঁ আমাদের যারা 3 জন বা 4 জন টিচার থাকবে, ওনারা যদি কেউ আমাকে স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করে আর আমি যদি সেটার আনসার করতে পারি, তাহলে কি আমাকে একইভাবে ম্যানেজমেন্টের নাম্বারটাও দিয়ে দিবে, যদি আমাকে ম্যানেজমেন্ট থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস না করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবে। মানে এটা বিষয় অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোশ্চেন করা। তারপরে আমরা ছাত্রছাত্রীদেরকে একটা সুযোগ দেই যে তারা যেই সাবজেক্টে বেশি কনফিডেন্ট ফিল করে সেই সাবজেক্টের উপরে আমাদেরকে কিছু বলুক, এবং তারা যদি সেগুলো পারে তাহলে আমরা অন্যান্য সাবজেক্টেও মোটামুটি ভাবে একটা এভারেজে ওই ধরনের একটা ভালো মার্কস সে পেয়ে যেতে পারে। একেবারে এমন নয় যে প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে কোশ্চেন করবে, বিষয়টা এক্স্যাক্টলি এরকম না। আবার কাউকে সব সাবজেক্টেই হয়তো বা কোশ্চেন করতে পারে। যদি কেউ উত্তর দেয় স্যার আমার আলহামদুলিল্লাহ সব সাবজেক্ট ভালো হয়েছে, তাহলে হয়তো বা তাকে সব সাবজেক্ট থেকে একটু কোশ্চেন করতে পারে। আর কেউ যদি বলে যে স্যার আমার সব সাবজেক্টই ভালো হয়েছে, তবে এই সাবজেক্টটা আমার বিশেষ ভালো হয়েছে, একটু বেশি ভালো হয়েছে, তো ওইভাবে তাকে কোশ্চেন করতে পারে। বাট অ্যান্সার যেটাই দিবা সেটার উপর ভিত্তি করে ওভারঅল একটা মার্কিং করবে। ওয়েল, আমরা মনে তাহলে রাখতে পারি নাকি? অনেক বেজে গেছে, 2টা বাজে। আর কোনো কোয়ারি আছে কারো? স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইশতিয়াক কি বলতে গেলা ভাই? নাকি তাবাসসুম নাকি কে জানি? মেয়েদের জুতাটা চেষ্টা করবা যেন অতিরিক্ত হাই হিল না হয়, অর্থাৎ 3 ইঞ্চির উপরে হাই হিল পরে ভাইভা দিতে আসবা না। ভাইভা দিতে আসলে যেন 3 ইঞ্চির কম হয়, ফ্ল্যাট স্যান্ডেল পরেও আসতে পারো, সমস্যার কিছু নাই। বাট টু হাই হিল, অতিরিক্ত হাই হিল না পরাটা ওয়াইজ, এটা খেয়াল রাখবা। মানে বেশি হাই হিলটা তো পরবা শুধুমাত্র প্রোগ্রামে, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে। এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ ইশতিয়াক বলো। স্যার বলতে চাইছিলাম, মনে হয় একজনের রুল স্যার 50, স্যার তারটা যদি প্রথম দিন পরে 11 তারিখ পরে, সে কি 10টা দিকে একদম ঢুকে যেতে হবে নাকি একটা আনতাছে স্যার? যদি বলেন 2টা দিকে ঢুকে বা দুপুরে পর ঢুকে এরকম হবে, নাকি একসাথে ঢুকে যেতে হবে সবাই? হ্যাঁ, এইখানেই হচ্ছে তোমার ইন্টেলিজেন্সের ব্যাপার। এখন তোমাদের রোল যদি 1 থেকে 70 পর্যন্ত প্রথম দিন ভাইভার ডেট পড়ে, এবং যার রোল নাম্বার 50 সে কি সকাল 10টায় আসবে? কোনো দরকার নাই। সে সকাল 10টায় কেন আসবে? তাকে তো সকাল 10টায় ডাকবে না, তাকে তো ডাকবে তো সিরিয়াল অনুসারে। তাইলে তার 50 পর্যন্ত আসতে আসতে চোখ বন্ধ করে তোমরা আশা করতে পারো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। তাইলে 10টা বাজে শুরু হইলেও সে যদি 12টার পরে আসে, আমার মনে হয় সে তার সিরিয়াল মিস করবে না। সাধারণত দেখা যায় যে 1 ঘন্টায় আমরা 12 থেকে 15 জনের বেশি ভাইভা নিতে পারি না। তাহলে প্রতি ঘন্টায় যদি 15 জনের ভাইভা নেই, তাহলে যার রোল নাম্বার 50 তার সিরিয়াল আসতে আসতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। তাহলে সেই রকম সময়সীমাকে মাথায় রেখেই তোমরা তোমাদের মতো করে যদি আসো, তাহলে তোমাদের সোশ্যাল ডিস্টেন্সিংও থাকবে এবং অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না। বিষয়টা মনে হয় বুঝতে পারছো? স্যার এরকম যদি স্যার অর্ধেকে ঢুকে স্যাররা কি কিছু মনে করবে কিনা সেটার জন্য বলতেছে আর কি স্যার, যদি অর্ধেক দিয়ে ঢুকি সবার সামনে। বুঝি নাই কথা আমি। অর্ধেক দিয়ে এই যে 1টা 2টা দিকে সবাই অনেকের মনে করেন ভাই হচ্ছে স্যার। ক্লিয়ার। যার রোল নাম্বার আগে তার ভাইভা আগে হবে, যার রোল নাম্বার পরে তার ভাইভা পরে হবে। তাহলে অ্যাকর্ডিংলি সময়টাও সেভাবে আগাবে পিছাবে, ওইভাবে অ্যাডজাস্ট করে নিজেদের মতো করে একটা বুঝ জ্ঞান করে তোমরা আসবা। তবে অতিরিক্ত ডিলে করবা না। অতিরিক্ত ডিলে করলে দেখা যাবে যে তোমার সিরিয়াল চলে গেছে, তখন তোমাকে একেবারে লাস্টে বসায় রাখবে, তোমার ভাইভা নিবে লাস্টে বসায় রাখবে। বুঝছো?
তুমি যদি তোমার সিরিয়াল মিস করো সামহাউ, তোমাকে বলবে যে যাও তুমি বসে থাকো, তোমাকে পরে ডাকবো। সিরিয়াল মিস করছো কেন, এটা তোমার শাস্তি, এই জন্য তোমাকে ওই শাস্তি পেতে হবে। কাজেই ওই শাস্তি যেন না পেতে হয়, বুদ্ধিমত্তার সাথে এমন ভাবে আসো যাতে তোমাকেও বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়, এবং এট দ্য সেম টাইম তুমি তোমার সিরিয়াল অনুসারে তুমি ভাইভাটা দিয়ে যেতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি তোমার সিরিয়ালের কিছু আগে আসো তাতে আসলে লস নাই কেন, কারণ বিভিন্ন ছেলে মেয়েদেরকে যেসব প্রশ্নগুলো করতেছে মোর অরলেস এই ধরনের কোশ্চেন গুলো হয়তো তোমাকেও করতে পারে। তাইলে সেই ক্ষেত্রে তুমি একটা ওনাদের থেকে একটা সাজেশন নিতে পারো যে ওকে কি কোশ্চেন করছে বা এটার উত্তর কি দিচ্ছে, এইভাবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা ইনফরমেশন শেয়ারিং করতে পারো, সেটা হয়তো বা তোমার ভাইভাতে হেল্প করতে পারে। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার, রাইট? আমার মনে হয় উই ক্যান ক্লোজ দ্য সেশন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো ভাই। স্যার এই যে 2 মার্কস অথবা 4 মার্কস অথবা 5 মার্কসের স্যার মার্কসের জন্য কতটুকু লিখবো আর কি, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। কত পেজ লিখতে হবে আর কি, এরকম কতটুকু বড় আর কি স্যার? এইটা আসলে কোনো সঠিক অ্যান্সার নাই। আমি তোমাকে বলি, এটা টিচার কিভাবে প্রশ্ন করছে তার উপর ডিপেন্ড করবে। এখন যদি কোনো টিচার লেখে, কোনো টিচার যদি প্রশ্ন দেয় যে আন্তর্জাতিক ব্যবসা করার জন্য, মানে হোয়াট আর দ্য ডিফারেন্ট মোডস আ কোম্পানি ক্যান ইউজ টু ডু বিজনেস ইন্টারন্যাশনালি, এক্সপ্লেইন। এখন এই গোটা প্রশ্নের জন্য যদি মাত্র 5 মার্ক দেয়, তাহলে বুঝতে হবে ওই টিচারটা মার্কিংটাই আসলে ভুল করছে। এত কম মার্ক দিছে অথচ লেখা কিন্তু এখানে অনেক। তখন তোমাকে তো ইন্টারন্যাশনাল বিজনেসের সবগুলো মোডই লিখতে হবে, কিন্তু তুমি মার্ক পাবা কত? 5 মার্ক। তাহলে মার্কস দিছে 5, কিন্তু লিখতে হচ্ছে তোমার সাগরের মতো, হয়তো তোমার লেখা হবে 3 পৃষ্ঠা। এই ক্ষেত্রে তোমাকে আমি যদি বলি যে তুমি 5 মার্কের জন্য 1.5 পৃষ্ঠা লেখো, এটা আসলে বলাটা জাস্টিফাইড হবে না। এটা এক্স্যাক্টলি ডিপেন্ড করবে তোমার প্রশ্নের উপর, প্রশ্নে আসলে ইনফরমেশন কি চাচ্ছে, অ্যাকর্ডিংলি তুমি ততটুকু লিখবা। যেমন তোমার প্রশ্নে যদি বলে হোয়াট ইজ বিজনেস, বিজনেস কাকে বলে, এবং এটার জন্য যদি 2 মার্ক দেয়, তাহলে এটা তুমি আধা পৃষ্ঠা লিখলে গুড এনাফ, নট ব্যাড। হোয়াট ইজ বিজনেস তুমি লেখো। এটার জন্য তোমাকে এই 2 মার্কের জন্য 2 পৃষ্ঠা লিখতে হবে, এটাকে আমরা বলবো অতিরিক্ত লেখা, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত লেখা। সর্বোচ্চ 1 পৃষ্ঠা হলেও এটাকে আমরা বলতে পারি গুড এনাফ, অতিরিক্ত, এটাই যথেষ্ট। তবে 2 মার্কের জন্য আধা পৃষ্ঠা, 1.25 পৃষ্ঠা লেখা, এটা একটা ব্যাপার। এখন পৃষ্ঠার হিসাব দিলে আবার মিলবে না, কারো কারো লেখা বড়, কারো কারো লেখা ছোট, কেউ কেউ একটা লাইনে অনেকগুলো শব্দ লেখে, কেউ কেউ একটা লাইনে খুবই কম শব্দ লেখে, কারো লাইনের সংখ্যা বেশি, কারো লাইনের সংখ্যা কম। এগুলোকে আসলে ওইভাবে কোনোভাবে রাইট অ্যান্সার দেয়া যাবে না। তবে আমরা যদি এভাবে ধরে নেই, একটা পরীক্ষার খাতায় স্ট্যান্ডার্ড রাফলি 14 থেকে 16টা লাইন লেখা যায় বা 18টা লাইন লেখা যায় একটা পৃষ্ঠায়, এবং প্রতি লাইনে যদি 5 থেকে 6টা করে শব্দ দেয়া যায়, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই যে 6টা করে শব্দ থাকবে এবং 14 থেকে 18টা লাইন থাকবে, সেই ক্ষেত্রে 2 মার্কের জন্য 1.25 পৃষ্ঠা লেখা ইজ কোয়াইট জাস্টিফাইড, আর 5 মার্কের জন্য 2 পৃষ্ঠা লেখা ইজ কোয়াইট জাস্টিফাইড। 10 মার্কের জন্য সেটা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা হতে পারে। এখন এটা তো আমি তো আগেই বললাম, এটা প্রশ্নটা কি তার উপর ডিপেন্ড করবে, আমার কি 5 পৃষ্ঠা লিখতে হবে নাকি 3 পৃষ্ঠায় হবে। এখন কিছু কিছু প্রশ্ন একেবারে একটা কোশ্চেনেই 15 মার্ক দিয়ে দিল, কিন্তু সেই কোশ্চেনটা অ্যান্সার করতে তোমার 2 পৃষ্ঠায় হয়ে যেতে পারে, পারে না? যেমন তোমার মনে করো মানে ইংলিশের মধ্যে তোমাদেরকে হয়তো বা দিল যে একটা লেখো, কি বলে, লেটস সে কম্প্রিহেনশনে অ্যান্সার করো, এন্ড গোটা কম্প্রিহেনশনে মার্কস দিল 15 মার্কস, এন্ড কম্প্রিহেনশনে তোমাকে 5টা কোশ্চেন দিল, প্রত্যেকটা কোশ্চেনে 3 মার্ক করে থাকবে, 3 5 15 মার্কস। তো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তুমি তো এখানে কম্প্রিহেনশনে তো অ্যান্সার বানায় লিখতে হয় না, কম্প্রিহেনশনে অ্যান্সার তো লিখতে হয় প্যাসেজে যেটা দেওয়া আছে ইনফরমেশন, সেটার ভিত্তিতে তুমি তোমার অ্যান্সারটা করবা। তাহলে সেই অ্যান্সার গুলো তোমার 3 লাইন 4 লাইনের হতে পারে। তাহলে এইভাবে করে যদি প্রতিটা প্রশ্নের অ্যান্সার 3 লাইন 4 লাইন হয়, দেখা যাবে যে 5টা কোশ্চেনের অ্যান্সার লিখতে সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যে তোমার কভার হয়ে যাবে। তাহলে 15 মার্কের জন্য কিন্তু 2 পৃষ্ঠা গুড এনাফ। আবার
অন্য কোনো প্রশ্নের জন্য হয়তোবা 15 মার্কের জন্য 2 পৃষ্ঠা ইজ নট গুড এনাফ। তো এইটা আসলে আগে থেকে এভাবে বলা যাবে না, এটা তোমাকে নিজের জাজমেন্টে বুঝতে হবে তুমি কিভাবে লিখবা। তবে জেনারেলি যেটা বললাম যে 5 মার্কের জন্য 2 পৃষ্ঠা গুড এনাফ, 2 মার্কের জন্য 3 মার্কের জন্য 1 পৃষ্ঠা ইজ গুড এনাফ, এবং 10 মার্কের জন্য রাফলি 4 পৃষ্ঠা গুড এনাফ। এইভাবে তোমরা বিষয়টাকে রাখতে পারো একটা মানে রুল অফ, একটা কি বলবো, একটা জেনারেল রুল অফ থাম হিসাবে, জেনারেল রুল অফ থাম, বাট নট ইট ইজ আ ভেরি মানে কি বলবো স্পেসিফিক ওয়ান। এটা তোমাকে অ্যাকর্ডিংলি টপিক অনুসারে, প্রশ্ন অনুসারে বুঝে তারপর লিখতে হবে। হোপফুলি থিং ইজ ক্লিয়ার, বুঝতে পারছো? কালার পেন ব্যবহার করা যাবে স্যার? এইসব ফালতু কাজ করবা না। এই অনেকে আছে কালার পেন ইউজ করে, তারপর স্কেল দিয়ে চারিপাশে বক্স বানায়, ঘর করে, হ্যাঁ, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওইটার পিছনে ব্লু কালার দেয়, তারপর অ্যান্সার শুরু করার সময় আবার গ্রিন কালার দেয়। এইসব ফালতু কাজ করার জন্য টাইম নষ্ট করবা না, এগুলো ফালতু কাজ। তোমরা কি বাচ্চা নাকি? এগুলো বাচ্চা ছেলেমেয়েরা করলে একটা কথা, তোমরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন পড়তেছো, এইসব লিখতে গিয়ে, এইসব করতে গিয়ে কেন তোমরা তোমাদের 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট করবা? কলম একবার চেঞ্জ করবা, আরেকবার একটা দিবা, কোনো দরকার নাই। এগুলো আমি মনে করি অপ্রয়োজনীয়তা, এগুলোকে অ্যাভয়েড করো। এগুলোকে অ্যাভয়েড করলে সময় বাঁচবে, সেই সময়টা বাঁচলে একটা অ্যান্সার তোমাদের করতে সুবিধা হবে। স্যার ভাইভা নিয়ে আরেকটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা কি ভাইভাতে মাস্ক ইউজ করব? আর মাস্ক ইউজ করলে একটা হচ্ছে স্যার করোনার জন্য মাস্ক ইউজ করাটা আমাদের জরুরি, আর আর মাস্ক ইউজ করতে স্যার কথা বলতে একটু সমস্যা হয়, সো স্যার আমরা কি মাস্ক ইউজ করব? এটা মাস্ক তো অবশ্যই ইউজ করবা, মাস্ক ইউজ করেই ভাইভা বোর্ডে ঢুকবা, এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। মাস্ক ছাড়া ভাইভা বোর্ডে ঢুকবা না। কিন্তু যখন কথা স্টার্ট করবা তখন তুমি, তোমার যদি কমফোর্টেবল মনে না হয়, if you feel like that you are not comfortable with the mask on your mouth, on your lips, on your nose, in that case you can ask for the permission from the board to remove the mask and talk. If they permit you, you continue. And if you can tell them, sir, if you tell them that, sir, I don't feel comfortable talking while keeping the mask on my mouth, in that case the board will probably allow you mostly. That is the general thing you can do. এটা এখন অনেকে যদি মনে করে যে না, I am quite comfortable and I can speak quite loud to even wearing a mask, and I can utter every single word and people can hear me very categorically, there would be no problem of sound. In that case you can continue keeping the mask on your mouth. That is not a problem. So but mask অবশ্যই তোমাকে পরে ঢুকতে হবে, কারণ এটাও তো একটা প্রোটোকল। এখনকার সময়ের জন্য তো এটা একটা প্রোটোকল, কাজে এটা মেনটেন করতে হবে। ঢুকার পরে উত্তর দেওয়ার সময় তুমি যদি মনে করো তোমার জন্য অস্বস্তিকর হচ্ছে, তুমি মাস্কটা খুলতে পারো। আর তোমাকে এমন জায়গায় বসাবে, তোমার টিচারদের সাথে তোমার ডিস্টেন্স রাফলি 5 থেকে 6 ফিট তো অবশ্যই থাকবে, আরো বেশিও থাকতে পারে। কাজে সেই ক্ষেত্রে ডিস্টেন্সের জায়গাটা এনশিওর করা যাবে। কাজে তুমি যদি মাস্ক খুলে কথা বলতে চাও অবশ্যই মাস্ক খুলতে পারবা, তবে নিজের মতো করে খুলে ফেলবা এইগুলো করবা না। আস্ক ফর দ্য পারমিশন ফ্রম দ্য বোর্ড মেম্বার্স ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য মাস্ক, পারমিশন নিবা, আদারওয়াইজ মাস্ক খুলবা না। যদি মাস্ক পরে থাকতে কমফোর্টেবল ফিল করো মাস্ক পরে কথা বলো, মাস্ক পরতে কমফোর্টেবল ফিল না করলে পারমিশন নাও যাতে মাস্ক খুলতে পারো, এবং তোমাদেরকে দুটো ক্ষেত্রে অ্যালাউ করা হবে। দ্যাট উইল নট বি আ প্রবলেম। I think it's clear to you, right? Okay sir, thank you. Yeah. Anything else? অনেক বেজে গেছে, 2টা প্লাস। আমার মনে হয় আর কোনো কোয়ারি নেই, রাইট? সো আমরা আজকে আমাদের চ্যাপ্টার নিয়ে আলোচনা করি নাই, বাট জেনারেলি কিছু আলোচনা ছিল যেগুলো আমার মনে হয় দ্যাট ক্যান হেল্প ইউ অ্যাজ কাইন্ড অফ গাইডলাইন্স সো দ্যাট ইউ ক্যান sit for the exam very smoothly and with confidence. হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভাইভা সবসময়